পৃথিবীটা বড়ই অদ্ভুত, আর সেই পৃথিবীতে বাস করা মানুষগুলো আরও বেশি অদ্ভুত। গিরগিটি যতটা রং পাল্টায়, তার থেকে বেশি রং পাল্টায় মানুষ। পৃথিবীতে মানুষ বেশি দিন বাঁচে না, কিন্তু এই পৃথিবীতে মানুষ অপকর্ম করতে ব্যস্ত। 100 জনের ভিতর 99 জন খারাপ কাজ করছে, কিন্তু তাদের ঠেকানোর মতন কেউ নেই। কারণ যে একজন ভালো মানুষ আছে, তাদেরকে ঠকিয়ে রেখেছে এই মানুষগুলো। ধনী ব্যক্তিরা তো গরিবকে দেখতে পারে না, তাদের রক্ত চুষে ধনীরা আরো বেশি ধনী হচ্ছে। পিছনে দুজন দাঁড়িয়ে আছে, আর সামনে একজন মাস্ক পরে দাঁড়িয়ে আছে, যাকে দেখে চেনা অসম্ভব। মুখে তার সিগারেটটি টেনে ধোয়া আকাশে ছেড়ে দিচ্ছে। পিছনে দুজন দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। সামনের ব্যক্তির কথা শোনার অপেক্ষায় আছে তারা। এভাবে অনেক সময় যাওয়ার পর পিছনে দুজন খুবই বিরক্ত হয়ে গেল, কিন্তু কিছু বলতে পারল না। সামনের লোকটি সিগারেটটি শেষ করে সিগারেটের বাকি অংশ পায়ের নিচে ফেলে দিল এবং মুড়িয়ে ফেলল। সিগারেট খাওয়া শেষ হলে লোকটি এবার বাকি দুজনের দিকে তাকালো। তাদের দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলতে লাগলো, তোমাদের কি প্রচণ্ড বিরক্ত লাগছে? বিরক্ত লাগলে কিছু করার নেই, আমার কাছে থাকতে হলে একটু বিরক্ত তো সহ্য করতে হবে। সমস্যা নেই ভাই, বিরক্ত লাগ হোক বা রাগ হোক, আমরা সব সময় সঙ্গ দিতে রাজি আছি। আপনি আছেন বলেই তো আমরা পৃথিবীতে বেঁচে আছি। হঠাৎ কি মনে করে বস আমাদের দুজনকে আলাদা করে ডাকলেন? কোনো সমস্যা হয়েছে কি, নাকি আবার কোনো ব্যক্তিকে তুলে নিয়ে আসতে হবে? আপনি শুধু আদেশ করুন, আমরা এখনই তাকে তুলে নিয়ে আসার ব্যবস্থা করছি। আজ কাউকে তুলে নিয়ে আসতে হবে না, আমি তোদের দুজনকে ডেকেছি এই জন্য, কারণ আমার একটি কাজ করে দিতে হবে। আবার আপনার কাজের জন্য আমরা সবসময় উপস্থিত ভাই, আপনি শুধু আদেশ করুন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স 3rd ইয়ারে অ্যাডমিশন নিতে চাই। কিন্তু ভাই এখন সেখানে কিভাবে? আমার জানা মতে তো সেখানে 3rd ইয়ারে কোনোভাবে অ্যাডমিশন নেওয়া সম্ভব নয়। এনকের কথা শুনে এমকে তার দিকে তাকালো। তার তাকানো দেখে দুজন মাথা নিচু করে রইল। তোরা হয়তো ভুলে গেছিস আমি কে, আর তোরা আমার লোক, আর তোরাই কিনা সম্ভব নয় কথাটি ব্যবহার করছিস। তোদের কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাচ্ছি। এমকে ধমক দিয়ে কথা বলল। তার ধমক শুনে দুজন একটু কেঁপে উঠল। দুজন এমকের দিকে তাকিয়ে মাপ চেয়ে নিল। তোদের মুখে যেন আর এমন কথা না শুনি। সিংহের সাথে চলিস, সব সময় সিংহের মতো আচরণ করবি। আমি যেটা বলেছি মানে সেটা করতে হবে, বুঝতে পেরেছিস তোরা? আমি 1 সপ্তাহের মধ্যে আমার কাজটি দেখতে চাই, এবং ভার্সিটি থেকে কিছুটা দূরে একটি বাড়ি দেখতে চাই। তোরা কি কাজটি করতে পারবি, নাকি আমাকে এই কাজটি করে নিতে হবে? না না ভাই, আপনাকে আর কিছু করতে হবে না। একবার যখন আমাদের আদেশ করেছেন তখন ঠিক কাজটি করে ফেলবো, আপনি শুধু সময়ের অপেক্ষা করুন। তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি কাজটি কর, আমি এখন যাচ্ছি। খুব তাড়াতাড়ি যেন আমার কাজটি হয়ে যায়। এমকে কথাটা বলে সেখান থেকে চলে গেল, আর সেই রূপে দাঁড়িয়ে রইল এনকে আর রাজু। 1 সপ্তাহ পর ঢাকা সিটি এমন একটি জায়গা যেখানে জনসংখ্যা সব থেকে বেশি বাংলাদেশের। এছাড়াও অনেক জনগণ এখানে বাস করে। শিক্ষিত মানুষের কর্মস্থল মানেই ঢাকা। কেউ কারণ নয়, যদি কেউ বিপদে পড়ে তাহলে কেউ কাউকে সাহায্য করতে এগিয়ে আসবে না। যদিও করতে আসি তাহলে হাতে গোনা 2-1টি। সন্ধ্যা 7টা বাজে কুয়ালালামপুর স্টেশনে একটি ট্রেন থামলো। ট্রেন থেকে এক এক করে সব মানুষ নামতে লাগলো। যে স্টেশনে একটু আগে কোনো ভিড় ছিল না, আর ট্রেনটি আসার সাথে সাথেই স্টেশনে ভিড়ে ভরে গেল। মানুষজন তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে লাগলো, আবার অনেকেই তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে লাগলো। কাঁধে একটি ব্যাগ নিয়ে পুরনো একটি শার্ট, চোখে মোটা ফ্রেমে চশমা, পায়ে কম দামে একটি স্যান্ডেল, বোকাশোকা একটি ছেলে ট্রেনের বগি থেকে নামলো। নেমে সে কোন দিকে যাবে বুঝতে পারল না। চারপাশে তাকিয়ে ভাবতে লাগলো যে সে কোন দিকে যাবে। কাউকে যে জিজ্ঞেস করবে তাও করতে পারছে না, কারণ সবাই নিজেদের কাজ করতে ব্যস্ত। ছেলেটি একটু হাঁটতে হাঁটতে হকারের কাছে গেল। হ্যালো ভাইয়া, আমি মাহিম। দূর মিয়া, আপনি মাহিম তো আমি কি করব?
আপনি যেই হন না কেন সেটা আমার যায় আসে না। যদি বাদাম নেন তো টাকা দেন, আর না হলে এখান থেকে তাড়াতাড়ি যান তো। অযথা আমাকে বিরক্ত করবেন না। মাহিমকে আর কোনো কথা বলতে না দিয়ে বাদামওয়ালা সেখান থেকে চলে গেল, কারণ তার এখন মূল কাজ বাদাম বিক্রি করা, আর বাদাম বিক্রি করে তার সংসার চলে। ভিড়ের মাঝে মাহিম কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। স্টেশনের একটি বেঞ্চে গিয়ে কিছু সময় বসে রইল। ট্রেন সেই স্টেশন ছেড়ে চলে গেল, যে যার গন্তব্যে চলে গেল। কিছু সময়ের মাঝে স্টেশন ফাঁকা হয়ে গেল। এমন সময় সেখানে একটি 11 বছরের বাচ্চা আসলো এবং মাহিমের পাশে বসে পড়ল। ছেলেটির হাতে কিছু কলম আর বই, হয়তো স্টেশনে এসব বিক্রি করে তার জীবন চলে। ভাইয়া একটা কলম আর খাতা নিন। সারাদিন তেমন আর বিক্রি হয়নি। আপনি যদি একটা খাতার কলম নিতেন তাহলে খুব উপকার হতো। সেই টাকা দিয়ে আমি আমার ছোট বোনের জন্য একটা পাউরুটি আর কলা কিনে নিয়ে যাব। তুমি কেন এসব বিক্রি করছো? তোমার বাবা আর মা কোথায়? আমার বাবা আমাদের সাথে থাকে না, আর আমার মা অসুস্থ। তিনি আগে অন্য বাড়িতে গিয়ে কাজ করে আমাদের সংসার চালাতো সারাদিন, কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমাকে এই কাজ করতে হচ্ছে। আম্মুর জন্য ওষুধ কিনে নিয়ে গেছিলাম, কিন্তু এখন যদি বিক্রি না হয় তাহলে রাতের খাবার আমাদের জুটবে না। তার কথা শুনে মাহিম একটি খাতা আর কলম নিয়ে নিল। কি যেন ভেবে সেটি তার ব্যাগে তো রেখে দিল। আপনাকে দেখে মনে হচ্ছে ঢাকা শহরে নতুন। হ্যাঁ রে, আমি আজকে ঢাকায় এসেছি, কিন্তু কাউকে কিছু জিজ্ঞেস করতে পারছি না। সবাই নিজেদের কাজ করতে ব্যস্ত। এই ঢাকা শহরে কেউ আপন নয়, যে যার কাজ করতে ব্যস্ত। আর আপনি কাউকে বিশ্বাস করবেন না, যাকে বিশ্বাস করবে সে আপনাকে ঠকিয়ে দেবে, তাই সাবধানে চলবে। তুই ছোট্ট হলে কি হবে? তুই অনেক বড়দের মতো কথা বলছিস দেখছি। চলতে চলতে সবকিছু বুঝতে শিখে গেছি ভাইয়া। দুমুঠো খাবার খাওয়ার জন্য কত যে পরিশ্রম করতে হয়, খাবার মতন ছোটরাই বোঝে শুধু। ছেলেটির কথায় মাহিম তার মাথায় হাত দিল, তারপর কিছু একটা ভাবতে লাগলো। কি ভাবছি সেটা সবার অজানা। তুই কি আমাকে বলতে পারবি এই ঠিকানাটা কোথায়? মাহিম একটি কাগজ বের করে ছেলেটির সামনে দেখালো, কিন্তু ছেলেটি কিছু বলতে পারলো না, কারণ সে পড়াশোনা কিছুই জানে না। দুঃখিত ভাইয়া, আমি কিছুই জানি না, কারণ আমি পড়াশোনা করিনি কখনো। আপনি অন্যজনকে দেখান। ঠিক আছে, সমস্যা নেই। তোর বাড়ির ঠিকানাটা বল, সময় করে আমি একদিন তোর বাড়িতে যাব। ছেলেটি মাহিমকে তার বাসার ঠিকানা দিয়ে সেখান থেকে দূরে চলে গেল, কারণ তাকে তার কলম ও খাতাগুলো বিক্রয় করতে হবে। মাহিম সেই ব্যাস থেকে উঠে স্টেশনের বাইরে চলে আসলো। এমন সময় সেখানে একটি গাড়ি আসলো এবং মাহিমকে জোর করে সেই গাড়িতে তুলে নিয়ে চলে গেল। ঢাকা শহর খুবই ব্যস্ত শহর। নতুন শহরে এসেছে মাহিম, কিছুই চেনে না। স্টেশন থেকে বেরিয়ে কোন দিকে যাবে সে বুঝতে পারল না। চারপাশে রাতের অন্ধকার, শুধু দোকানে দোকানে লাইট জ্বলছে। ভিড়ের মাঝে সবাই নিজের কাজে ব্যস্ত। এমন সময় মাহিমের সামনে একটি মাইক্রো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে মুখোশধারী কয়েকজন লোক নামলো এবং মাহিমকে মুখে একটি কালো কাপড় পরিয়ে দিয়ে গাড়িতে তুলে নিল। মাহিম নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, সে ব্যর্থ হলো, কারণ 2-3 জনের সাথে নিজের শক্তির সাথে পেরে উঠছে না। অনেকভাবে নিজেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। কে আপনারা, আর আমাকে তুলে নিয়ে যাচ্ছেন কেন? দয়া করে আমাকে ছেড়ে দিন। এত বেশি বকবক করিস না, তোকে তো ছেড়েই দিব, কিন্তু তার আগে আমাদের বসের কাছে তোকে নিয়ে যাই। তোর অপরাধের শাস্তি তুই পাবি। আমাদের বস যেটা বলবে আমরা সেটাই করব। এখন বেশি কথা বলিস না, তাহলে কিন্তু একটি বুলেটও যাবে না। লোকগুলো মাহিমকে নিয়ে একটি গোডাউনের সামনে আসলো। গোডাউন থেকে নামিয়ে তার ভেতরে নিয়ে গেল এবং চেয়ারের সাথে বেঁধে দিল। চারপাশে গোল হয়ে সবে অপেক্ষা করতে লাগলো। এমন সময় জিন্স প্যান্ট গায়ে টি শার্ট, চোখে ব্ল্যাক চশমা, মাথায় বড় চুল বাঁধা একটি স্টাইলি মেয়ে প্রবেশ করলো, যাকে দেখে সবাই তার দিকে তাকালো। মেয়েটির পিছনে আরো 2-3 জন ছেলে মেয়ে আছে। মেয়েটির স্টাইল দেখে বোঝা যাচ্ছে সে এই দলের লিডার। মেয়েটি এসে দেখে যে চেয়ারের সাথে একজনকে বেঁধে রাখা হয়েছে এবং সে খুব নড়াচড়া করছে নিজেকে ছাড়ানোর জন্য। কি রে, তোরা এই কাকে তুলে নিয়ে এসেছিস? এত নড়াচড়া করে কেন? তাকে কি তোরা অজ্ঞান করিসনি? এত ষাঁড়ের মতো লাফালাফি করছে কেন? কুইন, তাকে নিয়ে আসার পর থেকে এমন করছেন আমরা কিছু বুঝি না।
শুধু আপনি নিষেধ করেছেন বলে। খুব ভালো কাজ করেছিস তোরা। এর সাথে কোনো ব্যাগ ছিল নাকি? থাকলে সেটা নিয়ে আয়, দেখি আমার এলাকায় গিয়ে কিভাবে ড্রাগস পাচার করে। মেয়েটির কথা শুনে একটি লোক গিয়ে মাহিমের সাথে থাকা ব্যাগটি কেড়ে নিয়ে আসলো। ব্যাগটি মেয়েটির পাশে থাকা আরও একজন নিল। আকিব, ভালো করে চেক করে দেখ ব্যাগে কিছু পাস কিনা। এই ব্যাগে হয়তো সেই ড্রাগস পাওয়া যেতে পারে। ঠিক আছে, আমি চেক করে দেখছি। আকিব ব্যাগের চেন খুলে এক এক করে জামা কাপড় বের করতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটিকে পেল না। বৃষ্টি এবং বাকিরা যা লক্ষ্য করে দেখলো যে ব্যাগ থেকে শুধু পুরনো জামা কাপড় বের হচ্ছে। ভালো করে চেক করে দেখ, কাঙ্ক্ষিত জিনিস তো পাবার কথা। ব্যাগ থেকে তো সব কিছু বের করে ফেলেছি, কিন্তু ড্রাগস তো পাচ্ছি না। এটা কিভাবে সম্ভব? আমি তো সঠিক খবর পেয়েছিলাম যে স্টেশন থেকে কাঁধে ব্যাগ নিয়ে এমন একটি ছেলে আসবে যার কাছে অনেকগুলো ড্রাগস থাকে। বৃষ্টির কথাগুলো বলে মাহিমের কাছে এগিয়ে গেল। মাহিমের দিকে ভালো করে নজর দিয়ে দেখলো যে তার গায়ে খুবই পুরনো পোশাক, পায়ের স্যান্ডেলও তেমন ভালো না। তোর কাছে কোনো ড্রাগস থাকলে তাড়াতাড়ি বের করে দে, না হলে আমি তোকে জানে মেরে দিব। তুই যদি আমাদের ড্রাগস দিয়ে দিস তাহলে আমি খুব কম যন্ত্রণা দিয়ে তোকে মারবো। মাহিমকে কারা কিডন্যাপ করে নিয়ে এসেছে এটা মাহিম জানে না, কিন্তু কিডন্যাপারের লিডার যে একজন মেয়ে হবে সেটা কখনো ভাবতে পারেনি। তারপর সে মনে মনে ভাবল যে হয়তো ঢাকার মেয়ে এই জন্য এতটা স্মার্ট। মাহিমের মনের ভেতর ভয় হতে লাগলো, যদি তাকে সত্যি মেরে দেয়। এজন্য সে ভয়ে ভয়ে বলতে লাগলো, দয়া করে আমাকে মারবেন না। আপনারা কিসের কথা বলছেন আমি তো সেটা জানি না। দয়া করে আমাকে ছেড়ে দিন প্লিজ। দেখ, একদম ন্যাকা সাজবি না, তোকে ভালো মতন বলছি। তুই শুনছিস না তো? এখনো সময় আছে, তাড়াতাড়ি বল ড্রাগস কোথায় রেখেছিস। বৃষ্টির কথা শুনে মাহিম কিছুই বুঝলো না, তবু সে বলল যে তার কাছে কোনো ড্রাগস নেই। বৃষ্টি আকিবকে অনুমতি দিল মাহিমকে অত্যাচার করার জন্য। আকিব পাশ থেকে একটি হকি স্টিক তুলে নিয়ে এসে মাহিমকে মারতে লাগলো। মাহিম গ্রামের সাদাশীতে ছেলে, এত মায়ের সে একসাথে কোনোদিন খায়নি। ব্যথার কারণে অনেক চিৎকার করতে লাগলো এবং নিজেকে ছেড়ে দিতে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি কিছুই জানি না। আপনারা যেটার কথা বলছেন, আপনারা কেন আমাকে এত মারছেন? আমার তো খুব ব্যথা করছে। মাহিম কান্না করতে করতে বলল। মাহিমের কণ্ঠ শুনে মনে হলো যে সে সত্যি কান্না করছে, কিন্তু মুখে কালো কাপড় বেঁধে দেওয়ার জন্য তারা বাইরে থেকে কিছুই বুঝলো না। তুই এত ন্যাকা সাজিস না, বুঝছিস ছেলে? তোর বস তোকে যে ড্রাগনের প্যাকেট দিয়েছে সেটা আমাদের বের করে দে। আপনারা কিসের কথা বলছেন আমি এখনো বুঝতে পারছি না। আমি তো আজকে গ্রাম থেকে ঢাকা শহরে এসেছি। এখন পর্যন্ত আমি এই ঢাকা শহরের কিছুই চিনি না। আর আপনারা বলছেন কি না আমার বস আছে, আমার কাছে কোনো ড্রাগস আছে। তুই আমাদের একটা বোকা ভাবিস না যে আমরা কিছুই বুঝতে পারবো না? এমন সাদাসিধে সেজে বসে আছিস, মনে হচ্ছে যে আমরা কিছুই বুঝতে পারবো না। আমি বুঝতে পারছি না যে কেন আপনারা আমাকে এক কথা বারবার বলছেন। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমাকে পুরোপুরি চেক করতে পারেন, তবুও আমাকে আর মারবেন না। বৃষ্টির ইশারা আসলে আকিব তাকে মারা থামিয়ে দিল এবং বৃষ্টির ইশারা অনুসারে তার কাছে এগিয়ে আসলো। তোর কি মনে হচ্ছে, ছেলেটা কি সত্যি কথা বলছে? আমারও সেটাই মনে হচ্ছে বৃষ্টি। এই ছেলেগুলো মনে হয় ভুল করে এটাকে তুলে নিয়ে এসেছে। তাছাড়া দেখি না, ব্যাগের ভিতর থেকে সব পুরোটা জামা বের করা হলো এবং ব্যাগের ভিতর থেকে একটি এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডও পেলাম। ওই ছেলেকে জিজ্ঞাসা করে দেখ কি বলে। আচ্ছা, তুই ঢাকাতে কি জন্য এসেছিস? তোর নাম কি? আমার নাম মাহিম, আর আমি ঢাকাতে এসেছি নিজে পড়াশোনা করার জন্য। গ্রামে আমার যেটুকু সম্পত্তি ছিল সেটা আমার এক চাচা কেড়ে নিয়েছে। গ্রামে থেকে আমার আর পড়াশোনা করা সম্ভব হচ্ছিল না। এই জন্য আমার এক পরিচিত চাচার সাথে কথা বলে আমি ঢাকাতে চলে এসেছি। ঢাকাতে এসে পড়াশোনা করার জন্য এবং কোনো একটা কাজ করার জন্য। যদিও তোর কথা শুনে আমাদের বিশ্বাস হচ্ছে না, তবুও আমরা কোনো নিষ্পাপ ব্যক্তিকে মারতে চাই না। তোকে হয়তো ভুল করে তুলে নিয়ে এসেছে। আর তোদের বলছি, এর পরের বার যেন
এমন ভুল না হয়। একজনকে তুলে নিয়ে আসতে বলেছি আর অন্য একজনকে তুলে নিয়ে চলে আসিস তোরা। ভুল হয়েছে কুইন, ড্রেস আপ দেখে ভেবেছিলাম যে এটাই সেই ছেলে, তাই তুলে নিয়ে চলে এসেছি। যা, এখন এই ছেলেটিকে বাইরে রেখে আয়। পরের বার যদি তোরা এই ভুল করিস তাহলে একটারও মাথার খুলি থাকবে না। তোদের জন্য আজকে সেই কাঙ্ক্ষিত লোকটিকে ধরতে পারলাম না। এর পরের বার থেকে আমি নিজেই এই কাজের জন্য যাব। বৃষ্টি খুব রেগে কথা বলল। এমন কথা শুনে তার লোকগুলো খুব ভয় পেয়ে গেল, কারণ তারা সবাই জানে যে তাদের কুইন কতটা ভয়ানক ডেঞ্জারাস। তুই কি ছেলেটির মুখ দেখবি না যে কে এটা? দরকার নেই, নিজের ফেস ওরে দেখে লাভ নেই। ওদের ছেড়ে দিয়ে আসতে বল ছেলেটিকে। কথাগুলো বলে বৃষ্টি আগে আগে চলে গেল এবং তার পিছনে আকিব, রিমন, রিয়া, আয়েশা সেই গোডাউন থেকে বেরিয়ে গেল। বৃষ্টির লোকগুলো ব্যাগে তার জামা কাপড় ভরে মাহিমকে গাড়িতে তুলে নিয়ে কোথাও চলে গেল। রাত 12টা বাজে। ঢাকা শহরে এটা তেমন গভীর না বললেও চলে, কারণ ব্যস্ততার শহর হলো ঢাকা। এখানে মানুষ দিনরাত ব্যস্ত থাকে। দুই বন্ধু কোথা থেকে ফিরছে রাস্তা ফুটপাত দিয়ে। দুজন বিভিন্ন রকম গল্প করতে করতে যাচ্ছে। আজকের পুষ্পা ছবিটা সেই ছিল। আল্লু অর্জুন যে এত সুন্দর সুপারহিট মুভি করে সেটা আমি ভাবতে পারিনি। বলতে পারিস বক্স অফিসে এখনই পুষ্পা 2 কাঁপাবে। সাউথ ইন্ডিয়ান মুভি বলে কথা, তো বক্স অফিস থেকে কি তুই আমাদের বাংলাদেশের শাকিব খানের মতো মুভি পেয়েছিস যে সব ছবিতে এক জিনিস কাহিনী, নায়ক মারামারি করবে, ভিলেন খুন করবে, আর তাকে যখন খুন করতে হবে তখনই পুলিশ চলে আসবে আর সেই চিরচেনা এক ডায়লগ মারবে, আপনারা কেউ খুন করবেন না আর নিজের হাতে তুলে নেবেন না। নিয়াম নামে ছেলেটি এমন কথা বলতেই অপর পাশে মারুফ নামে ছেলেটি খুব জোরে হেসে ফেল। তাকে দেখা দেখি নিয়াম নামে ছেলেটাও হাসলো। আরে তোর তো মুভিতে কাজ করার কথা, কিন্তু সেটা না করে আমার পাশে কেন? তুইও কম অ্যাক্টিং জানিস না? তুই যে তুই সুন্দর অ্যাক্টিং করিস, তুই তো আল্লু অর্জুনকেও ফেল করে দিবি। দুজন গল্প হাসাহাসি করতে করতে ফুটপাতে হেঁটে যাচ্ছিল। 3 রাস্তার মোড় ছেড়ে এসে একটু দূরে আসতেই নিরিবিলি জায়গা পড়ে। সেই জায়গা দিয়ে তারা হেঁটে যাচ্ছে। এমন সময় একটা মাইক্রো গাড়ি এসে থামলো। সেটা দেখে তারা দুজন থেমে গেল। গাড়ি থেকে একজনকে ফেলে দিল এবং গাড়িটি সেখান থেকে চলে গেল। তারা দুজন একে অপরের দিকে চাওচাই করে নিল। তারা কি করবে সেটা বুঝতে পারলো না, কারণ এই ঢাকা শহরে দিনে দুপুরে খুন করে লোকে ফেলে যায়, তবু কারোর কিছু বলার ক্ষমতা নেই। কেউ যদি সাহায্য করতে চায় তাহলে হয়তো তারই দোষ হয়ে যায়। কিরে মারুফ, গিয়ে কি দেখবি? কাকে ফেলে রেখে গেল? আমার তো সেখানে যেতে ইচ্ছে করছে না। তুই তো জানিস যে এইসব ঝামেলা আমার একদম ভালো লাগে না। তাছাড়া এই ঢাকা শহরে তুই যদি কাউকে সাহায্য করতে চাস তাহলে তুই নিজেও বিপদে পড়তে পারিস। টাকা যাদের আছে আইন তাদের পকেটে। সেটা তো আমিও জানি রে, কিন্তু তাই বললে এমন একটা দায়িত্বহীনের মতো কাজ করব? এই শহরে যে যাই করুক না কেন, আমরা তো আর তাদের মতো হতে পারি না, কারণ আমরা তো এই শহরের বাসিন্দা নয়। আমরা অন্য জায়গা থেকে এখানে এসেছি নিজেদের জীবন ঠিক করার জন্য। তুই যখন বলছিস তাহলে আমি যাচ্ছি, কিন্তু যদি পরে পুলিশের ঝামেলা জড়াতে হয় তাহলে কিন্তু তোর খবর আছে। এমনিতেও আমাদের বাঁচানোর জন্য এই শহরে কেউ নেই। তারপর যদি পুলিশের ঝামেলায় পড়ি বুঝতে তো পারিস কি হবে। সব কিছু আল্লাহর উপর ভরসা রাখ, যা হবে পরে দেখা যাবে। এখন তাড়াতাড়ি সেখানে চল। একটি ভালো কাজ করার জন্য যে এত সময় ধরে সিদ্ধান্ত নেওয়া লাগে সেটা ওদের দুজনকে দেখলে হয়তো বোঝা যাবে না। দুজন নিজেদের মাঝে অনেক সময় কথা বলে সামনের দিকে এগিয়ে গেল। মারুফ নিজের ফোনে লাইট জ্বালিয়ে দেখল যে একটি ছেলে পড়ে আছে। তারা দুজন তাড়াতাড়ি গিয়ে সেই ছেলেটিকে তুলল এবং রাস্তার উপর ফুটপাতে বসিয়ে দিল। ছেলেটির জ্ঞান নেই। মারুফের হাতে একটি পানির বোতল ছিল, সেখান থেকে পানি নিয়ে ছেলেটির মুখে ছিটিয়ে দিল। কিছু সময় পর ছেলেটির জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে পাওয়ার পর সে চারপাশে তাকিয়ে দেখল যে একটি রাস্তার পাশে বসে আছে। নিজের দুপাশে তাকিয়ে দেখল যে অপরিচিত দুটি ছেলে। দয়া করে আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। আপনারা যেই ড্রাগসের কথা বলছেন সেসব আমার কাছে নেই। ছেলেটার মুখে এমন কথা শুনে তারা দুজন একে অপরের দিকে তাকালো, তারপর আবার ছেলেটার দিকে তাকালো। তারা দুজন বুঝতে পারলো না যে এত বোকা চোখের আড়ালে সে কি এমন খারাপ কাজ করবে। দয়া করে আমার চশমাটিকে আপনারা খুঁজে দিবেন। চশমা ছাড়া আমি চারপাশে কিছুই ভালো করে দেখতে পাচ্ছি না।
সব কিছুই ঝাপসা লাগছে। মারুফ দেখ, লাইট দিয়ে চশমা খুঁজে এনে দে। নিয়ামের কথা শুনে মারুফ চারপাশে ফোনের লাইট দিয়ে খুঁজতে লাগলো। কিছু সময় পর চশমাটি পেয়েও গেল। সেটি তুলে নিয়ে এসে ছেলেটির হাতে দিল। ছেলেটি চশমা নিয়ে নিজের চোখে পরে নিল। এরপর তাদের দুজনের দিকে তাকালো। দয়া করে আপনারা আমাকে ছেড়ে দিন। আমি আজকে গ্রাম থেকে শহরে এসেছি, কিন্তু আপনারা ভুল করে আমাকে ধরে ফেলেছেন। আমি কোনো ড্রাগসের বিষয়ে খবর জানি না। আমি তো গ্রামে একজন সাদামাটা ছেলে। তারা দুজন বুঝতে পারলো যে এই ঢাকা শহরে এসে ছেলেটি আসার প্রথমে কোনো খারাপ দলের হাতে পড়েছিল, যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল ড্রাগসের জন্য, এবং তারাই জীবন ভিক্ষা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে গেছে। তুমি আমাদেরকে যেটা মনে করছো আমরা তা নয়। তোমাকে যারা তুলে নিয়ে গিয়েছিল তারা তোমাকে আবার এই রাস্তায় ফেলে দিয়ে গেছে। এর মানে আমি বেঁচে গেছি? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ওরা খুব নিষ্ঠুর। আমাকে অনেক মারা মেরেছে। পুরো শরীর এখনো প্রচণ্ড ব্যথা করছে। তুমি এখন কোথায় যাবে? সেই ঠিকানা যদি থাকে তাহলে আমাদের কাছে দাও, আমরা সেটা দেখে তোমাকে সেই বাড়িতে পৌঁছে দিব। আমার সাথে একটি ব্যাগ ছিল, সেই ব্যাগটি তো দেখছি না। ওরা কি আমার ব্যাগ সেখানেই ফেলে রেখে আসছে? তুমি অপেক্ষা করো, আমি চারপাশে লাইট দিয়ে খুঁজে দেখছি যে তোমার ব্যাগ পাওয়া যায় কিনা। ছেলেটি ফুটপাতে বসে থাকলো। মারুফ আর নিয়াম মিলে নিজেদের ফোনের ফ্ল্যাশ ধরিয়ে ছেলেটির ব্যাগ খুঁজতে লাগলো। ব্যাগ খুঁজতে খুঁজতে একটি পুরনো স্কুল ব্যাগ পেল, যেটা তুলে নিয়ে ছেলেটির কাছে এলো। এই ব্যাগটি তোমার? আমার মনে হয় এটাই তোমার ব্যাগ। জি জি, এটাই আমার ব্যাগ। ভাগ্য ভালো ওরা আমার সাথে আমার ব্যাগটাও দিয়ে গেছে, না হলে যে আমার ঢাকায় আসা ব্যর্থ হয়ে যেত। কারণ আমার জামা কাপড় এবং কাগজপাতি সব এর ভিতরে আছে। তোমার নাম কি? আর তুমি কোথায় যাবে? তুমি কি জানো তোমাকে কে ধরে নিয়ে গিয়েছিল? মাহিম আমার নাম। আমাকে কে ধরে নিয়ে গিয়েছিল সেটা তো আমি জানি না। আমি যখন স্টেশন থেকে বের হতেছিলাম তখনই কারা যেন আমাকে তুলে নিয়ে যায়। কিন্তু আমার এটা মনে আছে যে সেখানে মেয়ে মানুষও কথা বলতেছিল। মারুফ আর নিয়াম বুঝতে পারলো যে মাহিমকে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু তবু তারা কিছু বলল না। বাসের ঠিকানা দেখাতে বলে মাহিম ব্যাগে খুঁজেও সেটা পেল না। মাহিম মন খারাপ করে বসে রইল। মন খারাপ করা দেখে তারা দুজন বুঝে ফেল সে ঠিকানা রাখা জিনিসটা হারিয়ে গেছে। আচ্ছা, তোমার কাছে কি ফোন আছে যাদের যাদের কাছে তুমি যাবে? আমি এখানে কিছুই চিনি না। যার কাছে যাব তার ফোন নাম্বারও আমার কাছে নেই। এখন আমি বুঝতে পারছি না যে কোথায় যাব। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না। আজ না হয় তুমি আমার সাথে যাবে, কাল সকাল হলে নিজের ঠিকানায় চলে যাও। কথাগুলো বলে নিয়াম মারুফের দিকে তাকালো। মারুফও তার কথায় সায় দিল। মাহিম যদিও ওদের সাথে যেতে চাচ্ছিল না, তারা দুজন জোর করে নিয়ে গেল। কারণ একসময় তারা দুজন এমন অসহায় হয়ে ঢাকা শহরে এসেছিল। মাহিমের শরীর প্রচণ্ড দুর্বল, তাই তাকে তারা ধরে নিয়ে যেতে লাগলো। তারপর খুশি মনে একটি ছেলে ব্যাগ নিয়ে একটি গোডাউনে প্রবেশ করলো। যত দেশের খুশি সবই হচ্ছে ছেলেটির মুখে। এটিকে হাসতে দেখে গেটে থাকা লোকগুলো তাকে ভিতরে যেতে দিল। ছেলেটি ব্যাগ নিয়ে সোজা বসের রুমে চলে আসলো। বসের রুমে বসেছিল আলিফ নামের একটি মস্তান, যে কিনা ঢাকা শহরে ছোটখাটো একটি মস্তান। খুন খারাপি, লুটপাট এবং ড্রাগস ইয়াবা পাচার করে থাকে। যত রকমের খারাপ কাজ হয় সেটা এই আলিফের হাত ধরে হয়ে থাকে। যদিও কালকের উপরে আরো ভারী আছে, তাই এই লাইনে আলিফের তেমন ক্ষতি করার মতন কেউ হয়ে ওঠেনি। বস, আপনার কাজ হয়ে গেছে। এই নেন আপনার ড্রাগসের ব্যাগ। এখানে আপনার সব ড্রাগস আছে। কেউ আন্দাজ করতে পারেনি যে আমি ব্যাগটা নিয়ে চলে এসেছি। তাছাড়া কারো সন্দেহ হয়নি। ছেলেটি আলিফকে ব্যাগ দিল। আলিফ মদ পান করা রেখে সে ব্যাগ নিল। এরপর ব্যাগের চেন খুলে তার ভিতর হাত ঢুকিয়ে সাদা প্যাকেটের বস্তুগুলো বের করলো। ছোট ছোট প্যাকেটগুলো আলিফ নেড়ে দেখতে লাগলো। এইগুলো দেখে সে বড্ড খুশি হয়ে গেল এবং অট্ট হাসিতে ফেটে পড়ল। নিজের বসের হাসি দেখে ছেলেটু হাসতে লাগলো। তুই অনেক ভালো কাজ করেছিস। সবার চোখের আড়ালে ড্রাগসগুলোকে এখানে নিয়ে চলে এসেছিস। এর জন্য তো তোকে পুরস্কার দেওয়া উচিত। তুই কি বলিস? আপনি যেটা ঠিক মনে করেন বস। যদি আপনি আমাকে পুরস্কারের যোগ্য মনে করেন তাহলে তো অবশ্যই নেওয়া যায়। তো তুই কি পুরস্কার নিবি? স্পেশাল পুরস্কার নিবি নাকি? আপনি যেটা ভালো মনে করেন বস, সেটাই অনেক আমার কাছে। ছেলেটি হাসি মুখে আলিফের দিকে তাকিয়ে রইল। আলিফ নিজের ডর থেকে বন্দুক বের করলো এবং ছেলেটির দিকে তাক করলো।
এটা আপনি কি করছেন বস? আপনি আমার দিকে কেন বন্দুক ত্যাগ করেছেন? আমি আপনার খাস লোক, আপনার এত কোটি টাকা দামের ড্রাগস নিয়ে এসে দিলাম, আর আপনি আমার দিকে বন্দুক ধরে আছেন। তুই তো বললি তুই পুরস্কার নিবি, তাও আবার সেটা স্পেশাল। তার জন্য তো আমার পছন্দের বন্দুকটা বের করতে হলো। তাছাড়া তুই যে সুন্দর কাজ করেছিস তার জন্য তো তোর এই পুরস্কার পাওয়া উচিত। ছেলেটি অনেক আগতি মিনতি করতে লাগলো নিজের বসের কাছে, কিন্তু আলিপ এটা শুনল না। ছেলেটির মাথা বরাবর শুট করে দিল, সাথে সাথেই থপাস করে সে মাটিতে পড়ে গেল। আলিপ বন্দুক আবার ডয়ারে রেখে দিল এবং ড্রাগসগুলো ব্যাগে ভরে পাশে রাখলো। নিজের দুজন লোককে ভিতরে ডাকলো। তাড়াতাড়ি কেউ এসে এ লাশ বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আয়, যেন কুকুর মাছ কুমিরে তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। ঠিক আছে বস, কিন্তু সে আপনার খুব খাস লোক ছিল, তাহলে আপনি তাকে মারলেন কেন? সে কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? তোকে যে কাজ করতে বললাম সেই কাজ করে ফেল, না হলে এই পর্যন্ত তুইও উপরে চলে যাবি। আলিপ প্রচণ্ড রেগে সেই ছেলেকে বলল। ভয় পেয়ে গেল। মাটিতে পড়ে থাকা লাশটি তুলে দিয়ে সেই রুম ত্যাগ করলো। আলিপ ফোন বের করে কোনো এক ব্যক্তিকে ফোন দিল। তারপর সকালে মারুফ আর নিয়াম ঘুম থেকে উঠে দেখলো যে মাহিম বারান্দায় বসে আছে। এই শীতে সকালে এত তাড়াতাড়ি ওঠা দেখে অবাক হলো। কি হলো, তুমি এত কি চিন্তা করছো? আর এই শীতের সকালে এত তাড়াতাড়ি কেন বলছো? তোমার তো ঠান্ডা লেগে যাবে। তুমি তো শীতে কাঁপছো, তাড়াতাড়ি রুমের ভিতরে গিয়ে ল্যাবের ভিতরে শুয়ে পড়ো। সেটা দরকার হবে না ভাইয়ারা, আপনারা আমার অনেক উপকার করেছেন। রাস্তা থেকে তুলে নিয়ে এসে একটি রাত থাকতে দিয়েছেন, এটার জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আপনারা যদি আমাকে না নিয়ে আসতেন তাহলে রাতে যে কি হতো সেটা বুঝতে পারছি না। হয়তো কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে যেতাম। মাহিম কথাগুলো বলে অজ্ঞান হয়ে পড়ে গেল। এটা দেখে তারা দুজন তো তাড়াতাড়ি করে মাহিমের কাছে চলে আসলো এবং তাকে ধরে রুমের ভেতর নিয়ে বিছানায় শুইয়ে দিল। মারুফ তার মাথায় হাত দিয়ে দেখলো যে গায়ে অনেক জ্বর, হয়তো জ্বর রাতে এসেছে, তারা দুজন টের পায়নি। আরে এই ছেলেটির গায়ে তো অনেক জ্বর, এভাবে সে বাইরে যাবে কিভাবে? তার চেয়ে বরং তুই এখানে অপেক্ষা কর, আমি বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি। খাবার খেয়ে ছেলেটিকে নাপা বুড়ি খাইয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বাট তাড়াতাড়ি আসিস। নিয়াম চলে গেল। মারুফ মাহিমের মাথায় জলপট্টি দিতে লাগলো। রোজ রোজ এত রাত করে বাসায় ফিরে কান্না রাগ হয়? মেয়ে মানুষ তুই, মেয়েদের মতো চলাফেরা করবে, সেটা না করে বাপ ভাইয়ের মতো গুন্ডাগিরি করে বেড়াস কেন? হ্যাঁ, এই যে এত সকালে খেয়ে বের হবে আর সেই রাত 10টার 12টার কত রাতে ফিরবে ঠিক নেই। রেহেনা বৃষ্টিকে উপরের কথাগুলো বলল, কিন্তু খাবার টেবিলে বসে বৃষ্টির কথাগুলো শুনো না শোনার ভান করলো, কারণ প্রতিদিনই এই কথা তাকে শুনতে হয়। আল্লাহ, এটা আমাকে কেমন মেয়ে জন্ম দিলে? আমার মতো তো একদমই হয়নি, বাপ ভাইয়ের মতো গুন্ডা হয়েছে, খুন খারাপি ছাড়া কিছুই বোঝে না। আরে তুই কি বুঝিস না যে মেয়েদের একটি সংসার বলতে জিনিস আছে? তুই কি বিয়ে শাদী কখনো করবি না? দেখো মা, প্রতিদিন আমাকে এইসব বললে একটুও ভালো লাগে না। দেখো, একদিন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। রেহেনা, তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে চলেছে। তুমি আমার মেয়েকে এত জ্ঞান দিচ্ছ কেন? পরের বার যদি এমন ভুল করো তাহলে এর পরিণাম কিন্তু একটুও ভালো হবে না। আমার মা যেটা ইচ্ছে সেটা করবে, সে হচ্ছে লেডি মাফিয়া। এই মাফিয়া জগৎটাই একদিন দেখবে তোমাদের ধ্বংস করে দিচ্ছে। আমি তো কিছুই বলতে পারি না তোমাদের, কিন্তু একদিন আসবে যেদিন দেখবে তোমাদের উপরে কেউ আসবে। সেটা কখনো ভেবো না, আর এইসব কথা শুনতে চাচ্ছি না। আবার যদি আমার সামনে আর মাফিয়ার কথা চলে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোমরা তিনজন যা ইচ্ছে সেটাই করো গিয়ে, আমার কিছু বলার নেই। আমি তো আর কেউ নয়, কিন্তু যেদিন এইসব দেখে দেখে খুব বিরক্ত হয়ে যাব সেই দিন তোমাদের ছেড়ে আমি নিজে চলে যাব। তোমরা আমাকে আর কি ছেড়ে দিবে? রেহেনা বেগম কান্না করতে করতে কিচেনে চলে গেল, আর তারা তিনজন মনের সাধনে খেতে লাগলো। রবিউল চৌধুরী একজন এমপি এবং তার মেয়ে বৃষ্টি এবং ছেলে আকাশ, তিনজনেই মাফিয়া জগতে থাকে। খুন খারাপের সাথে সবসময় তাদের লেগেই থাকে। তোমার কাজকাম কেমন চলছে? কোনো লোক লাগবে নাকি? সেটার কোনো দরকার হবে না বাবা, আমি হলাম এই দেশের বাঘিনী। আমার সামনে যে পড়বে সেই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এটা একদম ঠিক বলেছ, তুমি হচ্ছে বাঘের বাচ্চা। তোমার ভালো কাজগুলো দেখে আমার খুব ভালো লাগে। তোমার যদি কোনো সমস্যা হয়
আমাকে কিন্তু বলবে। আর তোর ভাইকে দেখিস সে একটি গাধা, কোনো কাজ করে না, শুধু ঘুরে বেড়ায়। নিজের বাবার কথা শুনে আকাশ মুচকি হাসল। সেই মুচকি হাসার কারণ বৃষ্টি পৌঁছে না, কিন্তু রবিউল চৌধুরী ঠিকই বুঝে গেলেন। বাবা, আমি এখন আসি, আমার একটি কাজ আছে যেটা কাল রাতে বাকি ছিল, করতে পারিনি। ঠিক আছে। বৃষ্টি চলে গেলে আকাশ তার বাবাকে বলল, আচ্ছা বাবা, তুমি আমাদের কাজের কথা বৃষ্টিকে কেন বলো না? তাকে যদি আমাদের দলে মিলিয়ে নিই তাহলে তো আরও বেশি শক্তিশালী হয়ে যাব, আমাদের কাজগুলো আরও সহজ হয়ে যাবে। ওর জন্য আমাদের কাজে বাধা পেতে হয় না, ওরে ওর মতন চলতে দে, সে একদম তোর মায়ের মতন, একদম ভালো মানুষ। আর দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। সারাদিন মাহিম শুয়ে আছে। তার জ্বর এখন অনেকটা কম, কিন্তু শরীর অনেকটা ব্যথা। মারুফ আর নিয়াম তার জন্য অনেক কিছুই করছে, সেটা মাহিম ভালো করেই বুঝতে পারছে। আপনারা দুইজন যদি না থাকতেন তাহলে এই ঢাকা শহরে আমি যে কি করতাম কিছুই বুঝতে পারতাম না। ভাগ্যটা সহায় ছিল, তাই হয়তো আল্লাহ আপনাদের সাথে আমার দেখা করিয়ে দিয়েছে কোনো একভাবে। তোমার মতন আমরাও একসময় এই ঢাকা শহরে এসেছিলাম। এই ঢাকা শহরে কেউ কারো নয়, নিজে যেটা করবা সেটাই। এখন তুমি বলো তো, কোথায় যাবে? কোন ঠিকানা আছে কি? আমার তো কোনো ফোন নেই যে যার বাসায় যাব তাকে ফোন করব, কিন্তু যেই কাগজে তার বাসার ঠিকানা লেখা ছিল সেটাই তো হারিয়ে গেছে। বুঝতে পারছি না এখন কোথায় যাব। দেখো, আমরা দুইজন ইনকাম করে পড়াশোনা করি এবং নিজেদের খরচ চলে। তোমাকে হয়তো আমরা একদিন রাখতে পারবো, কিন্তু সারা বছর তোমাকে আমরা রাখতে তো পারবো না। নিজের থাকার জায়গা আর চলার ব্যবস্থা তোমাকেই করে নিতে হবে। আপনারা তো আমার অনেক বড় উপকার করলেন, যদি আর একটা উপকার করতেন খুব ভালো হতো। আমার জন্য কোনো একটি বাড়ি ঠিক করে দিতে। তুমি বাসা ভাড়ার কথা যতটা সহজে বলছো, এই ঢাকা শহরে ততটা সহজ নয়। ব্যাচেলরদের কোনোভাবেই বাসা ভাড়া দেওয়া হয় না। আমরা এখানে দুইজন থাকি, কোনো রকম কষ্টেও ব্যবস্থা করে এক বড় ভাইয়ের সাথে কথা বলে। তাহলে আপনিও সেই ব্যবস্থা করে দেন আমাকে। মাহিন, তুমি যেটা সহজে বলছো সেটা কোনোভাবেই সহজ নয়, তবুও আমরা দুইজন চেষ্টা করে দেখছি। তুমি রেস্ট নাও। মাহিম মন খারাপ করে বসে রইল। মারুফ আর নিয়ামকে কি করবে তার বুঝতে পারল না। তার দুজন রুম থেকে বেরিয়ে বাইরে আসলো। একটু চায়ের দোকানে দুজন দোকানদারের কাছে চা চাইলো। এখন কি করবি বল? মাহিম তো আমাদের মতন অসহায়, তাকে কি এখানে রেখে দিবি নাকি চলে যেতে বলবি? আমার মতে আমরা দুজন যেভাবে থাকছি সেভাবেই রেখে দিই। ওরও তো এই ঢাকা শহরে কেউ নেই। যখন কোনো পরিচিত লোককে পেয়ে যাবে তখন না হয় চলে যেতে বলবো। তুই যেটা বলছিস সেটা তো ঠিক আছে, কিন্তু তাকে খাওয়ানোর মতো অবস্থা আমাদের নেই। আমরা যেখানে কাজ করছি সেখানে না হয় একটা ব্যবস্থা করে দেব। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আরে আরে, এই বৃষ্টি চলে এসেছে তোর কথায়। নিজেদের মাঝে সবে আড্ডা দিতেছিল, নিজেদের আড্ডাখানায়। এমন সময় সেখানে লেডি মাফিয়া বৃষ্টি আসলো। এটা হলো বৃষ্টির আড্ডাখানা, যেখানে তারা বেশিরভাগ সময় কাটায়। রিয়ার কথা শুনে সবাই এক জায়গায় জড়ো হলো। যারা বসে গল্প করছিল তারা সবাই চুপ হয়ে গেল। কিরে, তোর আজকে অন্য মুড রাখছে? কোনো কিছু হয়েছে নাকি? আর বলিস না, বাসায় আর থাকতেই ভালো লাগে না। প্রত্যেক দিন মা এক কথা বলে যায়, সংসার সংসার আর সংসার। আমাকে এসব কথা একদমই ভালো লাগে না। আন্টি তো ভালো কথাই বলে, আমরা মেয়ে হয়ে জন্মেছি, একদিন না একদিন বিয়ে করে সংসার করতেই হবে। চুপ করা এসা, আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না, তাহলে তাদের সাথে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমাদেরকে তোর সাথে রেখেছিস কেন? তাছাড়া তুই কি তাহলে থার্ড জেন্ডার কারোর সাথে বিয়ে করে ফেল, তাহলে আজ কত টাকা হবে আর তোর কথা রাখা হবে। আকিব, বৃষ্টি জোর করে বলল। বৃষ্টির কথা শুনে আকিব চুপ হয়ে গেল। আমি তোদের সাথে থাকি আর আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করব, এটার মাঝে অনেক তফাৎ। ছেলেরা হচ্ছে নিখুঁত অভিনয় করে, এরা ভালোবাসা আবার ঠকাতে খুব পারে। বৃষ্টি, এইসব কথা রাখ, আমাদের তো এক জায়গাতে যেতে হবে। তুই কি ভুলে গেছিস? তুই তো জানিস আমি মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাই। এখন আমাদের কোথায় যেতে হবে সেটা তুই মুখ দিয়ে বল শুধু। উত্তরায় একটা ফ্ল্যাট তৈরি, সেখানে একটা মাফিয়া তার কাজে বাধা দিচ্ছে, এই জন্য মালিক আমাদেরকে সেখানে রেখেছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি গাড়ি বের কর। বৃষ্টির কথা শুনে রিমন নিজের লোক ডেকে গাড়ি বের করতে বলল। এরপর
রাতে তিনজন খাওয়া দাওয়া করছে। মাইম কোনো কথা বলছে না, সে শুধু চুপচাপ বসে খাচ্ছে। কি বলবে? এখানে তো তার কিচ্ছু বলা নেই। মাহিন, তুমি এখানে কেন এসেছো সেটা তো বললে না। বলতে পারেন ভাগ্যর লটারি চড়ে আমি এখানে চলে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেক শখ ছিল, আর সে হিসেবে তৃতীয় বর্ষে কোনো রকমভাবে কপালে চড়ে চলে এসেছি। গ্রামে আমার বলতে কিছুই নেই, যা ছিল সব নিলামে উঠে গেছে। তুমি এখানে কারো বাসায় আসতে চেয়েছিলে? আমি তো এখানে থাকতে চেয়েছিলাম এক চাচার বাসায়, কিন্তু সেই ঠিকানায় তো আমি হারিয়ে ফেলেছি। আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? কারণ আমরা দুজন দ্বিতীয় বর্ষে পড়ি, আর তুমি আমাদের সাথে এখানে থাকতে পারো, কিন্তু তোমার নিজের খরচ নিজের চালাতে হবে। সেটা কি তুমি পারবে? আপনারা যদি আমাকে কাজ খুঁজে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমি নিজের খরচ নিজেই চালাতে পারবো। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমরা দুজন কালকে কাজে যাব, সেখানে তোমার একটা কাজের ব্যবস্থা করে দেব। আপনাদের দুজনকে ধন্যবাদ দিলেও অনেক কিছু হয়ে যাবে। ধন্যবাদ দিতে হবে না, কিন্তু আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা বলেন। আপনি নয়, আজ থেকে তুই বলে রাখবি। সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন হয়ে যাবে, সমস্যা নেই। আমি খুব খুশি হয়েছি আলিফ তোমার কাজের জন্য। তোমার লোকগুলো আমার কাজগুলোকে খুব ভালোভাবে করে দিচ্ছে, এই জন্য আমি তোমাকে সব সময় আমার সাথে রেখেছি। আমি চাই যে পরের ডিলগুলো যেন আরও তাড়াতাড়ি সম্পূর্ণভাবে হয়। আপনি চিন্তা করবেন না বস, এই আলিফ সবসময় আপনার সেবায় হাজির। আপনি শুধু আমাকে হুকুম করবেন। মিয়ানমারের বর্ডার দিয়ে মালয়েশিয়ার একটি জাহাজে করে 500 মেয়ে পাচার করা হবে, সেই মেয়েগুলো যেন তাড়াতাড়ি জোগাড় হয়ে যায়। ঠিক আছে বস, আমি তাহলে এখন আসি। আলিফ চলে গেলে সেই অন্ধকারে থাকা লোকটি কিছু একটা ভেবে মুচকি হাসলো। অন্ধকারের ভেতরে আরো একজন বেরিয়ে আসলো, যার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আপনি অনেক সেহানা, নিজে অন্ধকারে থেকে কীভাবে কাজগুলো করে নিতে হয় আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। আমার সাথে থাক, আরও বুঝতে পারবি আমি কিভাবে এই রাজনীতিতে ঢুকে পুরো দেশটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। আমিও তো আপনার থেকে সব কিছু শিখতে চাই। সময় আর সুযোগে সব কিছুই শিখে যাবে, কেউ আমাদের আটকাতে পারবে না, আর না সেই রকস্টার কিং এমকে আটকাতে পারবে। সে আর কীভাবে আটকাবে? সে তো অনেক আগেই মারা গেছে, তার বিস্তার বলতে কিছুই নেই। দুজন কথা বলতে লাগলো এবং বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি করতে লাগলো। এদের মাঝে কি সম্পর্ক সেটা এখনো অজানা। একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছে, কাঁধে তার ছোট্ট ব্যাগ। ঢাকা শহরে যা অনেক জায়গায় নিরিবিলি, আবার অনেক জায়গায় অনেক মানুষজন থাকে। মেয়েটি যখনই একটি গলির মাঝে চলে আসলো, এমন সময় সেই মেয়েটি চিৎকার শোনা গেল। এরপর সব নিস্তব্ধ, কোনো কথা নেই। সেই গলির ভেতর কি হয়েছে সেটা অজানা হয়তো মেয়েটি আর বৃষ্টি আর নিজের গাড়ি করে সে কাঙ্ক্ষিত বিল্ডিং এর সামনে চলে আসলো, যেটা তৈরি হচ্ছে। রিমন গাড়ি চালাচ্ছে এবং পাশে বৃষ্টি বসে আছে এবং গাড়ির পিছনে অনেকেই বসে আছে। গাড়ি আসার সাথে সাথে বিল্ডিং এর মালিক নিচে নেমে আসলো। গাড়ি থেকে বৃষ্টি ও বাকিরা নামলো। আপনারা চলে এসেছেন, আপনাদের জন্যই আমরা অপেক্ষা করছিলাম। কি সমস্যা কি? আপনার এই বিল্ডিংটা নিতে চাচ্ছে এবং কেন? সেটা তো জানি না ম্যাম। এই বিল্ডিং এর কাজ আমি অনেক দিন ধরেই করছি, কিন্তু এক লোক আমার থেকে অনেক বেশি পরিমাণে ভাগ চেয়েছে। নাম কি তার? একবার ম্যামের কাছে বল, তখন তার কাজ দেখে নিব। তার নাম সাগর, আর তিনি 50% ভাগ এই বিল্ডিং থেকে। আমি যদি সব দিয়ে দেই তাহলে আমি তো একদম নিঃস্ব হয়ে যাব। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কারণ এখন বলো সে টাকার নীতির কখনো আসবে? এই তো দুপুরের সময় আসবে সে বলেছিল। আচ্ছা ঠিক আছে, আমরা অপেক্ষা করছি সে আসুক। মালিক ভিতরে চলে গেল। বিল্ডিং এর সামনে একটি দোকান ছিল, সেই দোকানে বসে বৃষ্টি ও তার সাথে থাকার লোকগুলো চা খেতে লাগলো। এমন সময় সেখানে 2-3টি গাড়ি করে লোক আসলো। গাড়ি থেকে লিডার টাইপের সাগর নামলো এবং তার সাথে সব বখাটে ছেলেগুলো নামলো। কিরে, আবার কাজ শুরু করে দিয়েছিস? তোদের বলেছিলাম না আমার ভাগের টাকাটা না দিলে এইখানে কোনো কাজ হবে না? তবুও তোর সাহস তো কম নয়। সাগর চিল্লাতে চিল্লাতে ডাকতে লাগলো। সাগরের ডাক শুনে সবাই কাজ বন্ধ করে দিল এবং মালিক বিল্ডিং থেকে বেরিয়ে আসলো। মনে হচ্ছে তোর জানের কোনো মায়া দয়া নেই। তোকে বলেছিলাম যে এই কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি হবে যখন তুই আমাদেরকে টাকা দিবি। আপনি একদম ভালো করছেন না। এই কনস্ট্রাকশন বিল্ডিং এর ভাগের টাকা শুধু 10% যাবে, আর সেটাও
লেডি মাফিয়া কুইন বৃষ্টির কাছে। সব জায়গায় এই বৃষ্টি, লেডি মাফিয়া না কুইন চাই, যেই হোক না কেন সেটা আমার কোনো দেখার বিষয় নয়। আমার ভাগের টাকাটা আগে আমাকে দিবি, না হলে তোকে আজ জ্যান্ত পুঁতে দেব। আরে ভাই, তুই কি বৃষ্টিকে চিনিস না? তার এলাকায় এসে তুই পরিমাণের থেকে বেশি টাকা চাইছিস, তাও তোর মনে কোনো ভয় দেখছি না। আকিব এসে সেটা বলল। আকিবের কথা শুনে সাগর অট্ট হাসিতে ফেটে পড়ল, মনে হচ্ছে যেন কোনো জোকস বলছে। শোন, এই বৃষ্টিকে ভয় পাওয়ার মতো আমি সাগর নই। বৃষ্টি যেই হোক না কেন সেটা আমার দেখার বিষয় নয়। তোদের বৃষ্টি এখনো আমার সামনে পড়েনি, এই জন্য বেঁচে আছে। এই বৃষ্টির কারণে অনেকেই অনেক কথাই বলতে পারে, কিন্তু সামনে পড়লে সবাই প্যান্ট ভিজিয়ে ফেলে। কথাগুলো বলতে বলতে বৃষ্টি সেই দোকান থেকে বেরিয়ে আসলো। বৃষ্টির কথা শুনে সাগর সেই দিকে তাকালো এবং দেখতে পেল যে বৃষ্টির চোখে চশমা দিয়ে পিলার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টি নিজের চোখে চশমা খুলে শার্টের বোতামের সাথে রেখে দিল। হাঁটতে হাঁটতে সে সাগরের সামনে চলে আসলো, এরপর সাগরের কাঁধে হাত রাখলো। তুই বড় হয়ে গেছিস দেখছি। এই লাইনে কিছুদিন এসে অনেক বড় বার বেড়ে গেছিস। আমার এলাকায় এসে তুই 2 নম্বরে কাজ করছিস। তুই ছাতা তুলেছিস আর কনস্ট্রাকশন বিল্ডিংয়ের অর্ধেক টাকাই তুই নিয়ে নিবি, তাহলে সেই মালিক কিভাবে বাঁচবে শুনি? দেখ, আমি তোর সাথে ঝামেলা করতে চাই না, এখান থেকে চলে যা। আমি হলাম লেডি মাফিয়া কুইন, আমি কখনো পিছু হতে শিখিনি। আর তুই হয়তো আমার ক্ষমতার সম্পর্কে জানিস না, আমার ভয়াবহতার সম্পর্কে। আমি জানতেও চাই না যে তুই কতটা ভয়াবহ। তুই এখান থেকে চলে যা, আমার কাছে বাধা দিতে আসিস না, না হলে তোর গর্দান নেমে যাবে। মেয়ে হয়ে জন্মেছিস, গিয়ে ঘর সংসার কর। ওর কথা শুনে সব বখাটের ছেলেগুলো হাসতে লাগলো। তার সব কিছু করে খুন সহজ মনে করছে, কিন্তু বৃষ্টির ভিতরে ভিতরে অনেক রেগে আছে, কারণ তাকে মেয়ে বলে সম্বোধন করেছে এবং ঘরে সংসার করতে বলেছে। তোর সাহস হলো কি করে আমাকে এইসব কথা শোনানোর? তোকে আমি কিছু বলিনি, তাই বলে এই না যে তোকে আমি ছেড়ে দিব। তুই আমার মুখে মুখে তর্ক করিস। তুই হয়তো ভালো করে খোঁজ নিসনি যে এই বৃষ্টির নাম শুনে ঢাকা শহরের এমনকি বাইরের মানুষ থরথর করে কাঁপতে থাকে। আর তুই কিনা কয়েকটা গুন্ডা পান্ডাই নিয়ে এসে আমার মুখের ওপর কথা বলছিস। তুই সামান্য একটা মেয়ে হয়ে আমাকে থাপ্পড় মারছিস। তুই তো জানিস না এই সাগরকে। আর তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার এই শালিটারে। সাগরের কথা শুনে তার পকেটের লোকগুলো বৃষ্টিকে এবং তার লোকগুলোকে মারতে গেল, কিন্তু তারা জানে না যে বৃষ্টি কখনো একলা যায় না, আর না বৃষ্টিকে মারা সম্ভব। বৃষ্টির সাথে থাকা লোকগুলো নিজেদের বন্দুক বের করে শাট করে গুলি করে সবাইকে মেরে ফেলে। নতুন কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সামনে শুধু লাশ এবং রক্ত ভেসে যাচ্ছে। বৃষ্টি রিমনের দিকে হাত বাড়িয়ে দিল। রিমন বুঝে গেল যে বৃষ্টি কি চাচ্ছে। রিমন নিজের বন্দুকটি বৃষ্টির হাতে ধরিয়ে দিল। তুই কি আমাকে পাতিমাস্তান মনে করেছিস যে আমাকে তুই একটা গুন্ডা পান্ডা নিয়ে এসে থ্রেড দিবি আর আমি কিচ্ছু বলবো না? তুই ভুল জায়গায় এসে পাঙ্গা নিয়েছিস রে। তুই বৃষ্টির এলাকায় এসে মাস্তানগিরি করেছিস। তোকে আমি কিভাবে ছেড়ে দেই? যদি তুই প্রথমে এখান থেকে চলে যেতিস তাহলে হয়তো জানে বেঁচে যেতিস, কিন্তু এখন আর বাঁচবি না। কথাটি বলে বৃষ্টি নিজের বন্দুকটি এবং সাগরের হাঁটু বরাবর গুলি করলো। গুলি লাগার সাথে সাথে সাগর চিৎকার করতে লাগলো। এই তো, এই চিৎকারে আমি শুনতে চেয়েছি। তোর গলা দিয়ে আমাকে সংসার করতে বলেছিস, সেই গলাতেই আমি তোর চিৎকার শুনতে চাই। আরও জোরে জোরে চিৎকার কর। বৃষ্টির আগে উন্মাদ হয়ে গেছে। রিয়া সেটা দেখে তার কাছে এগিয়ে আসলো এবং বৃষ্টিকে হাইপার হতে নিষেধ করলো। বৃষ্টি যত সম্ভব নিজেকে শান্ত রেখে আবার সাগরের সামনে দাঁড়ালো। আমি যদি এখন তোকে ছেড়ে দেই তাহলে অন্য ছোট ছোট আগাছালো মস্তানগুলো ভাববে যে আমার শক্তি কমে গেছে, তাই আমি তোকে ছেড়ে দিব না। আমি তোকে জানে মেরে দিব। তাহলে এই ছোট্ট ছোট্ট আগাছাগুলো বোঝা যাবে যে বৃষ্টি একদিন লেডি মাফিয়া কুইন যে কখনো শেষ হবার নয়, আর শক্তির কথা আছে কেউ নেই। এটা বলে গালের ভেতর বন্দুক ঢুকিয়ে দিয়ে বৃষ্টির ট্রিগারে চাপ দিল। সাথে একটি গুলি গলা বের করে বেরিয়ে গেল সাগরের।
এখানেই সাগর মারা গেল। বৃষ্টি সাগরকে মেরে রিল্যাক্স হয়ে নিজের গাড়ির ডিকির ওপর বসলো। ইশারা দিয়ে একজনকে ঠান্ডা পানি নিয়ে আসতে বলল। আকিব দোকান থেকে ঠান্ডা পানি নিয়ে আসলো। বৃষ্টি সেটা চেপে খুলে খেতে লাগলো। এই জঞ্জালগুলোকে আমার সামনে থেকে সরিয়ে ফেল, দরকার হলে বুড়িগঙ্গার নদীর তীরে ফেলে দিয়ে আয়। কুকুর জানোয়ারগুলো এদের খেয়ে ফেলুক। আর এই সাগর জানোয়ারটাকে ফোন এক চত্বর টাঙিয়ে দিয়ে আয়, সবাই দেখুক এবং ভয় পাবে বৃষ্টির নামে। বৃষ্টির কথা শুনে তারা সেই অনুযায়ী কাজ করলো। মালিকের সাথে কথা বলে বৃষ্টি তার লোকেদেরকে নিয়ে সেখান থেকে চলে গেল। তারপর দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। এই এক সপ্তাহে মাইম অনেকটাই সুস্থ হয়ে গেছে। এই এক সপ্তাহ মারুফ আর নিয়াম অনেক হেল্প করেছে। তো ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিস? যদিও আমরা একই ভার্সিটিতে পড়ি, কিন্তু আমাদের যাওয়ার সময় নেই সেখানে। তুই একা গিয়ে কাগজগুলো জমা দিয়ে আয়, না হলে পরে আবার সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোরা কিন্তু আজ আমার জন্য একটি কাজ কনফার্ম করে রেখে আসবি। আরে চিন্তা করবি না, আমার মালিকের সাথে কথা বলেছি, তিনি কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবেন। সকালে উঠে তিনজন খাওয়া দাওয়া করছিল এবং কথা বলছিল। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে মারুফ আর নিয়াম কাজের উদ্দেশ্যে বের হলো এবং মাহিমকে বলে গেল যে রুমে তালা মেরে চাবি তার সাথে নিয়ে যেতে। তাদের আসতে আজ সন্ধ্যা হয়ে যাবে। ওরা দুজন চলে যাওয়ার 1 ঘন্টা পর মাহিম তার ব্যাগের ভিতর কাগজ নিয়ে বের হলো। মারুফের থেকে শুনেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে হেঁটে 20 মিনিট লাগে, তাই সে ফুটপাত দিয়ে হাঁটা শুরু করলো। চারপাশে মানুষের অনেক ভিড়। ঢাকা শহরে সব থেকে বেশি রয়েছে রিক্সা। সেটা মাহিম খুব ভালো করে বুঝতে পারলো। মাহিম বুঝতে পারলো যে কেন এত রিক্সা। সে আরও লক্ষ্য করলো যে তার বয়সে কয়েকজন আছে যারা রিক্সা চালাচ্ছে, হয়তো তার মতন তাদের অবস্থা। মাহিম হেঁটে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসলো, যেখানে পড়ার স্বপ্ন ছিল একদিন। আর সেখানে এসে দাঁড়িয়েছে মাহিম। বাইরে থেকে দেখে অনেক সুন্দর লাগছে, না জানি ভিতরে গেলে আরো কত সুন্দর লাগবে। এটা ভেবে মাহিম আরো বেশি এক্সাইটেড হয়ে গেল। মাহিম এতটা খুশি যে সে তাড়াতাড়ি করে গেট দিয়ে প্রবেশ করতে গেল, কিন্তু একজন দারোয়ান তাকে বাধা দিল। কি হলো, আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না কেন? কোনো সমস্যা? এখন এখানে পরীক্ষা চলছে, তাই অপরিচিত কেউ এখানে ঢুকতে পারবে না। আপনি পরে আসুন বা কয়েকদিন পর আসুন। আমি অপরিচিত হতে যাব কেন? আমি এখানকার একজন স্টুডেন্ট। তাহলে আপনার কার্ড দেখান। আমার কাছে তো কার্ড নেই, কিন্তু আমাকে আজ ভিতরে যেতে হবে। আমাকে কাগজগুলো জমা দিতে হবে, না হলে আমার ডেট এক্সপ্লেন হয়ে যাবে। দয়া করে আমাকে ভিতরে যেতে দিন। আচ্ছা ঠিক আছে, তোমাকে ভেতরে যেতে দিচ্ছি, কিন্তু তার আগে তোমার কাগজগুলো আমাকে দেখাও। দারোয়ান কাগজ দেখবে এটা ভাবতে মাহিম অবাক হয়ে গেল। দারোয়ানের মুখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে মাহিম নিজের ব্যাগ থেকে নিজের অ্যাডমিট কার্ডগুলো বের করে দিল। দারোয়ান কিছু সময় সেটা দেখে মাহিমের কাছে ফিরিয়ে দিল। তুমি যেতে পারো, কিন্তু হ্যাঁ, ডানদিকের ওই বিল্ডিং এর দিকে যাবে না, কারণ ওখানে পরীক্ষা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাব না, কিন্তু আপনি কি আমাকে বলতে পারবেন যে এখানে 3rd ইয়ারের প্রধান অধ্যক্ষের রুম কোন দিকে? তুমি সামনে গিয়ে বাম দিকে চলে যাবে, তারপর সেখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে সে তোমাকে দেখিয়ে দেবে। আচ্ছা। মাহিম গুটি গুটি পায়ে এগিয়ে গেল। চারপাশে ছাত্র ছাত্রীরা তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তাকানোর কথা, কারণ সবার গায়ে দামি দামি পোশাক থাকলেও মাহিমের গায়ে রয়েছে খুবই কম দামি পোশাক। মাহিম হেঁটে যাচ্ছিল, এমন সময় বকুল গাছের নিচে বসে থাকা কয়েকজন ছেলে মেয়ে আড্ডা দিচ্ছিল। সেখান থেকে একজন ডাক দিল চশমিশ বলে, কিন্তু এই নামে কেউ আছে সেটা মাহিম জানে না, তাই দাঁড়ালো না। আবার সেই নামে একজন ডাকলো। এবার মাহিম দাঁড়িয়ে গেল। তার চোখে চশমা আছে, যদি তাকেও ডাকে। মাহিম আশেপাশে তাকালো এবং সেই বকুল গাছের নিচে ছেলে মেয়েগুলোর দিকে তাকালো। এরপর আশেপাশে থাকা ছেলেগুলো মেয়েগুলোর দিকে তাকালো যে তাদের কাউকে ডাকছে কিনা। আরে আশেপাশে তাকাচ্ছিস কেন? আমরা তোকেই ডাকছি। যদি মার খেতে না চাস তাহলে তাড়াতাড়ি আমাদের সামনে আয়, শালা চশমিশ। মাহিম বুঝতে পারলো যে এরা সবাই তাকে ডাকছে, এজন্য মাহিম গুটি গুটি পায়ে তাদের দিকে এগিয়ে গেল। তাই তাদের কাছে গেল। তাদের মাঝ থেকে আবির নামের একজন উঠে এসে মাহিমকে
থাপ্পড় বসিয়ে দিল। মাহিম কিছু বুঝতে পারল না যে কেন তাকে এইভাবে মারা হলো। মাহিম বোকার মতো আবিরের দিকে তাকিয়ে রইল। ভার্সিটিতে আসিস আর জানিস না ভার্সিটিতে সিনিয়রদের দেখলে সালাম দিতে হয়, আর তুই সেটা না করে চলে যাচ্ছিস। আবার আমরা তোকে ডাকছি, তুই শুনেও না শোনার ভান করছিস। আমি বুঝতে পারিনি যে আপনারা আমাকে ডাকছেন, কারণ এই আমার নাম চশমিশ না। এই তোরা শুনেছিস এই কানার কথা? এই কানা বলে নাকি সে যে চশমিশ না, যোগে যে এত মোটা ফ্রেমের চশমা পরে আছে আর নিজেকে দাবি করছে। আরে আবি, তুই কখন শুনেছিস যে চোর চুরি করে বলে সে চুরি করেছে? কখনো সে স্বীকার করে না যে সে চুরি করেছে। তুই একদম ঠিক কথা বলেছিস রাফি। আবির, এই চশমিশকে কি শাস্তি দেওয়া যায় বলতো? তুই তো ইউনিভার্সিটির একজন সুন্দরী মেয়ে, তোকে কিস করলে কেমন হয় বলতো? আমাকে কিস করলে তো ভালোই হতো, কিন্তু তুই দেখ এই চশমিশের দিকে তাকিয়ে কেমন বাচ্ছি। আমার রুচি এত খারাপ না যে এমন খ্যাত গিয়ে ওর ঠোঁটের কিস আমার ঠোঁটে পড়বে। সবাই একসাথে হেসে উঠল। মাহিম কিছুই বলতে পারল না, কারণ কি বা বলবে। এখানে তো তার কিছু বলা নেই। সিনিয়ররা মজা করছে আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে হচ্ছে। ইস রে, চশমিশ ভেবেছিলাম এই সুন্দরী কে চুমু খাবে, এটা ভাবে তোর সাথে। কিন্তু দেখ কি আর করার, এই সুন্দরী তোর কিস দিতেই চায় না, তাই তোকে অন্য শাস্তি দিতে হবে। আমি কি অন্যায় করেছি যে আপনারা আমাকে শাস্তি দিবেন? এই যে মুখে মুখে কথা বলছিস, এটা তো তোর অপরাধ। আর আমার ভার্সিটিতে আমাদের সামনে দিয়ে যাচ্ছিস কিন্তু আমাদের সালাম দিচ্ছিস না, এটা তো সবচেয়ে বড় অপরাধ। আজকের মতো আমাকে মাফ করে দেন, পরের বার থেকে এমন আর হবে না। আপনাদের সামনে দেখা হলেই আমি সালাম দিব। এ কথা বললে তো হবে না, তোকে দেখাতে গিয়েও আরো অন্যরা শিখে যাবে। এজন্য আমরা যদি তোকে শাস্তি দিই তাহলে অন্যরা দেখে সেটা শিখে নেবে এবং ভয় পাবে আমাদেরকে। তো আবির কি করবি চশমিশটারে? কি আর করবো, ওই যে দূরে একটা ফার্স্ট ইয়ারের সুন্দরী মেয়ে বসে আছে, তাকে গিয়ে প্রপোজ করবে। এই কাজটি আমি পারবো না ভাইয়া, আমি একজন গরিব ঘরের ছেলে। এমন করলে ওই মেয়ে এবং তার পরিবার আমাকে মেরে ফেলতে পারে। আর আমাদের কথা না শুনলে আমরা তোকে অনেক কষ্ট দিয়ে মারবো। এখন তাড়াতাড়ি যা, নাকি হ্যাঁ এখানে মার খাবি। তাছাড়া ঢাকার মেয়েরা এমন প্রপোজ কিস পেতে চায়, তাই তোকে নাও শাস্তি দিতে পারে। মাহিম যেতে চাইছিল না, তবু তাদের শাস্তির ভয়ে সেদিকে এগিয়ে গেল। যেদিকে যাক না কেন তাকে শাস্তি পেতেই হবে, তাই মেয়েটির কাছে এগিয়ে গেল, যদি তার কাছে গিয়ে মাপ চেয়ে বেঁচে যেতে পারে। কিন্তু হঠাৎ মাঝপথে একটি মাইক্রো গাড়ি এসে মাহিমের সামনে দাঁড়ালো এবং সেই গাড়ি থেকে লেডি মাফিয়া কুইন বৃষ্টি নামলো। এরপর মাফিয়া প্রথম দিন ভার্সিটিতে এসে আবির ও তার গ্যাংয়ের হাতে পড়েছে। তারা মাহিমকে এমন শাস্তি দেয় যেটা ভাবতেই মাহিমের বুকের ভিতর ভয় ধরে যায়। মাহিম যখনই সামনে থাকা মেয়েটির দিকে এগিয়ে যেতেছিল, এমন সময় সেখানে একটি মাইক্রো গাড়ি আসে। মাহিম সেই মাইক্রো গাড়ির দিকে তাকিয়ে রইল। মাহিম লক্ষ্য করলো গাড়ির দরজা খুলে ব্ল্যাক শু পরিহিত একটি পা বেরিয়ে আসলো। এরপর আস্তে আস্তে পুরো ব্যক্তি বেরিয়ে আসলো। মাহিম আস্তে আস্তে পা থেকে উপরে উঠতে লাগলো। মাঝে থেকে একটু উঠে বুঝতে পারলো যে মাইক্রো থেকে যে বেরিয়ে এসেছে সে কোনো ছেলে নয়, একটা মেয়ে। সাথে সাথেই মাহিম চোখ ফিরিয়ে নিল, আবার মুখের দিকে তাকালো। মাহিম তো মেয়েটিকে দেখে ক্রাশ খেয়ে গেল। মেয়েটির চোখে একটি চশমা, শার্ট পরা এবং শার্টটা পুরো বোতাম না লাগিয়ে নিচে বাঁধা। মাহিম তো প্রথম দেখে ক্রাশ খেয়ে গেল। এমন সুন্দরী নারী সে আগে কখনো দেখেনি, এ যেন এক অপসরী। মেয়েটি গাড়ি থেকে নামার সাথে সাথেই গাড়ি থেকে কয়েকজন ছেলে ও মেয়ে নামলো, কিন্তু সেদিকে মাহিমের কোনো ধ্যান নেই। বৃষ্টি, সামনেই ছেলেটিকেই তো দেখে মনে হচ্ছে যে সোমায়া ছবি দেখছিল। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? গিয়ে ওকে ধোলাই দে। কত বড় সাহস আমার ক্যাম্পাসে এসে আমার বান্ধবীকে টিস করে। সে কি জানে না এই বৃষ্টি কতটা ভয়ানক? বৃষ্টির কথা শুনে রিমন ও আকিব একদম মাহিমের সামনে চলে আসলো এবং মাহিমকে কোনো কথা বলতে না দিয়ে মারতে লাগলো। ভার্সিটির মাঠের মাঝে এমন দৃশ্য দেখে সবাই জড়ো হয়ে গেল। আহা আহা, আপনারা আমাকে মারছেন কেন? আমি কি অপরাধ করেছি? দয়া করে কেউ আমাকে মারবেন না। আমি তো এখনো সেই মেয়েটির সঙ্গে কিছুই করিনি।
মাইম হয়তো ভুল সময় কথাটি বলে ফেলেছে, এজন্য তারা দুজন আরো মারতে লাগলো। মাইমের সামনে এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, যাকে কিনা মাইম প্রথম দেখে ক্রাশ খেয়েছে, কিন্তু সেই মেয়েটি যে এতটা ডেঞ্জারাস হবে সেটা মাহিম কল্পনা করতে পারেনি। বৃষ্টি এবার তাদের কাছে আসলো এবং মারা থামিয়ে দিয়ে বলল, মাইম হাঁটু গেড়ে মাটিতে বসে আছে এবং দুই পাশে দাঁড়িয়ে আছে আকিব আর রিমন, আর সামনে দাঁড়িয়ে আছে লেডি মাফিয়া কুইন বৃষ্টি। তুই এখনো এই লেডি মাফিয়া কুইন বৃষ্টিকে চিনিস না, সেই জন্য হয়তো আমার বান্ধবীকে টিস করার সাহস পেয়েছিস। দেখে তো মনে হচ্ছে অনেক ভদ্র, কিন্তু মনে মনে যে তুই তুকারি এতটা খারাপ সেটা বোঝা মুশকিল। আর দুই এক ঘা দি কি বলিস, তাহলে শিক্ষা হয়ে যাবে। আমি তো কোনো অন্যায় করি নাই, তাহলে আপনারা আমাকে এইভাবে মারছেন কেন? দয়া করে আমাকে ছেড়ে দিন প্লিজ। তোর নিষ্পাপ মুখ দেখলে কেউ বলবে না যে তুই কিছু করিসনি, কিন্তু তুই যে তলে তলে অনেক কিছু করে বেড়াস সেটা খুব ভালো করেই জানতে পারি, সব খবরে এসেছে। বৃষ্টি আবার তার বন্ধুদের মারতে বলল। বৃষ্টির কথা শুনে তারা আবার মাহিমকে মারতে লাগলো। মাহিমকে মারতে মারতে এমন অবস্থা করলো যে মাহিমের মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো, ঠোঁট কেটে গেছে। মাহিম মাটিতে পড়ে আছে। এমন সময় সেখানে সুমাইয়া নামের মেয়েটি প্রবেশ করলো এবং বৃষ্টির কাছে আসলো। মাহিমের দিকে তাকিয়ে সুমাইয়া বুঝে গেল যে বৃষ্টি ভুল মানুষকে এসে মেরেছে। আরে তুই এটা কি করেছিস? মেরে কি অবস্থা করেছিস? মারা যাবে তো। ওর মতো জানোয়ারের মারা যাওয়াই ভালো। কত বড় সাহস আমার ক্যাম্পাসে এসে আমার বান্ধবীকে টিস করে। আরে তুই যার কথা বলছিস এটা সে নয়, তুই ভুল মানুষকে এসে মেরেছিস। কি অবস্থা করেছিস ভেবেই আমার খারাপ লাগছে। আমি তো অন্য ছেলের কথা বলেছিলাম, কিন্তু তুই তো এসে অন্য একটা ছেলেকে মেরেছিস। আল্লাহ, যদি মারা যাই। তুই তো বললি রাতে আর পিছন থেকে পিক দিয়েছিলে। পিছনের থেকে দেখেছিলাম, তার পিছনের পিক দিয়েছিলাম, তাই বলে তোরা সেই পিক ধরে অন্য কোনো মানুষকে মারবি? আমি ভাবতে পারিনি। এখন কি হবে? তুই চিন্তা করিস না, হসপিটাল নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। তোরা একদম ঠিক করিসনি। একটা অসহায় ছেলেকে এভাবে মারা। আগে মাহিমকে ধরলো, তারপর দাঁড় করালো। মাহিমের অবস্থা এতটা খারাপ যে সে উঠে দাঁড়াতে পারছে না, সুমাইয়ের কাঁধের উপর ভর করে দাঁড়িয়ে আছে। দেখছিস তোরা কি অবস্থা করেছিস? ছেলেটি ঠিক মতো দাঁড়াতেও পারছে না, আর না চোখ খুলে তাকাতে পারছে। এখন দাঁড়িয়ে না থেকে আমাকে সাহায্য করতে পারিস হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। বৃষ্টি ভালো করে মাহিমের মুখের দিকে তাকালো, কেমন যেন মায়া হলো। যে বৃষ্টি কখনো কাউকে মারলে ফিরে তাকায় না, আজ মাহিমের দিকে সে ভালো করে নজর দিল এবং কিছু একটা ভাবলো। তারপর মাহিমকে আগে তার গাড়িতে তুলতে বলল। এটা দেখে তো বৃষ্টির বাকি বন্ধুরা অবাক হয়ে গেল। আমার দিকে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি ওকে সাহায্য কর এবং ছেলেটিকে গাড়িতে তোল, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। আমরা তো সাথে যাই। এটা দরকার হবে না, তোরা এদিকে দেখ, আমি ছেলেটিকে নিয়ে হসপিটালে যাচ্ছি। রিমন সুমাইয়াকে সাহায্য করলো ছেলেটিকে গাড়িতে তোলার জন্য। ছেলেটিকে পিছনে তুলে দিয়ে সুমাইয়ার সামনে বসলো এবং ড্রাইভিং সিটে বৃষ্টি বসলো। সে কারোর কথা না শুনে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। তারপর আজ এই বৃষ্টির কি হলো যে নিজে মেরে আবার নিজে হসপিটালে নিয়ে গেল? আরে হয়তো নিজের মনে গিল্টি ফিল করছে, কখনো তো নির্দোষ কাউকে মারেনি, আজ হঠাৎ নির্দোষ একজনকে মেরেছে। আরে তোর কি সুর করলি? একজনকেই তো হসপিটালে নিয়ে গেছে, এটা নিয়ে তো কথা বলার কি আছে? চল আমরা আমাদের জায়গায় গিয়ে বসি, সময় হলে বৃষ্টি চলে আসবে। নীলার কথাটি শুনে সবাই সায় দিল এবং সেখান থেকে চলে গেল। এরপর বৃষ্টি গাড়ি নিয়ে হসপিটালে চলে আসলো। সুমাইয়া আর বৃষ্টি মিলে মাইমকে ধরে গাড়ি থেকে নামালো, তারপর হসপিটালের ভিতর নিয়ে গেল। এই শহরে বৃষ্টিকে চেনে না এমন কেউ নেই। হসপিটালের ডক্টর তো বৃষ্টিকে দেখার সাথে সাথেই হাজির হলো। ম্যাম, আপনি হসপিটালে আসতে গেলে কেন? আপনি ফোন করতেন, আমরা চলে আসতাম। এটা দরকার পড়েনি, তাড়াতাড়ি এই পেশেন্টকে সুস্থ করার ব্যবস্থা করুন। যদি তার কিছু হয়ে যায় তাহলে আপনাকে ওপারে পাঠাতে আমারও বেশি সময় লাগবে না। বৃষ্টি এমন থ্রেট দেওয়া কথা শুনে ডাক্তার ও নার্সরা ভয় পেয়ে গেল।
তাড়াতাড়ি করে ওয়ার্ড বয় এসে ধরলো এবং একটা কেবিনে নিয়ে গেল। বৃষ্টি আর সুমাইয়া বাইরে অপেক্ষা করতে লাগলো। ডাক্তার মাহিমকে ঘুমের ইনজেকশন দিল, এরপর কেটে যাওয়া জায়গায় স্যাভলন দিয়ে পরিষ্কার করে দিল। এদিকে বৃষ্টি তো অনেক চিন্তা করতে লাগলো, কিন্তু বৃষ্টি নিজেই বুঝতে পারছে না যে কেন আজ এত চিন্তা হচ্ছে। অন্যদিনও তো অনেক মানুষকে সে মেরেছে। সুমাইয়া বৃষ্টির এই অবস্থা দেখে অবাক হয়ে গেল এবং মুচকি মুচকি হাসতে লাগলো। ডাক্তার চিৎকার করে বেরিয়ে আসলো। ডাক্তার, সেই ছেলে এখন কেমন আছে? সে সুস্থ হয়ে যাবে তো? তার কিছু হবে না তো? আরে আরে, আপনি এত হাইপার হচ্ছেন কেন? সামান্য একটু লেগেছে, তেমন কিছু হবে না। ঘুমানোর ইঞ্জেকশন দিয়েছি, কয়েক ঘন্টা পরই ঘুম ভেঙে যাবে, তখন আপনারা নিয়ে যেতে পারেন। এবং মেডিসিন দিয়েছি, সেগুলো নিয়মিত খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে। বৃষ্টির মনে হচ্ছে যেন কোনো বোঝা মাথার উপর থেকে নেমে গেল এবং শান্তি করে বেঞ্চের উপর বসলো। তারপর মাহিমকে যখন হসপিটালে নিয়ে এসেছে তখন থেকেই সে হসপিটালে আছে, এক মুহূর্তের জন্য বাইরে যায়নি। তারা দুজন সেখানে বসেছিল। এমন সময় রিয়া, আয়েশা, আকিব, রিমন ও বাকি বন্ধুরা আসলো। কিরে, এখানে সারাদিন থাকবি নাকি বাসায় দিকে যাবি? মেরেছি, হসপিটালে নিয়ে এসেছি, তাই বলে কি এখানে সারা রাত কাটাবি? রিয়ার কথা শুনে বৃষ্টি কিছু বলল না। সে চোখ বুজে রইল, বৃষ্টি কিছু বলছে না দেখে সুমাইয়া বলতে লাগলো, আরে, যে বৃষ্টির মুখে কখনো কোনো টেনশন দেখি নাই, আর সেই বৃষ্টির মুখে আজ টেনশন দেখলাম। তুই জানিস না, তাই যখন ওই ছেলেটির আমরা হসপিটালে নিয়ে আসছিলাম তখন বৃষ্টির মুখে লেগেছিল টেনশন, আর হসপিটালে এসে যে কতটা হাইপার হয়ে গেছিল তোদের বলে বোঝাতে পারবো না। সুমাইয়ার মুখে এমন কথা শুনে সবাই বৃষ্টির দিকে তাকিয়ে রইল। এখন বৃষ্টিকেই বলে সেটা শোনার জন্য, কিন্তু সে কিছুই বলছে না। কিরে, তুই কিছু বলছিস না কেন? এমন নীরব হয়ে আছিস কেন? তোদের কারোর কথা শুনতে আমার ভালো লাগছে না। তোরা এখন এখান থেকে যা তো, সঠিক সময় হলে আমি নিজেই চলে যাব। এসব কি তুই বুঝিস না? তুই নিজে মেরেছিস, হসপিটালে নিয়েছিস, ব্যাস তোর দায়িত্ব শেষ। তাহলে এখানে বসে থাকবি কেন? চল বাসায়। তোদের কি বলেছি সেটা হয়তো তোরা খেয়াল করিস নাই। আমি এখান থেকে যেতে বলেছি। বৃষ্টি চিৎকার করে তাদের বলল। তার চিৎকার শুনে সবাই ভয় পেয়ে গেল। সবাই বৃষ্টির বন্ধু হলো বৃষ্টিকে জমের মতন ভয় পায়। আচ্ছা ঠিক আছে, এত চিৎকার করতে হবে না। আমরা বুঝতে পারছি না তোর এত চিন্তা করার মানেটা কি এক ছেলের জন্য। যাই হোক, আমরা আছি, কিন্তু তোকে একলা ছেড়ে যাচ্ছি না। রিমন তোর সাথে থাকবে, যদি কোনো বিপদ হয় তখন। এই বৃষ্টিকে মারার মতো ক্ষমতা এখনো কারোর হয়নি। তোরা সবাই চলে যা। যাই হোক না কেন আমি সামলে নিতে পারবো, আর একটা কথা যেন না বলতে হয়। বৃষ্টির ধমক শুনে সবাই চলে গেল, কেউ সেখানে দাঁড়ালো না। তারা চলে আসলো। যাওয়ার পর সেখানে ডক্টর আসলো এবং বৃষ্টিকে বলল যে তার পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে, মানে ঘুম ভেঙেছে। এই কথা শুনে বৃষ্টিকে দরজার কাছে দাঁড়ালো। বেডের দিকে দেখলো যে ছেলেটি তাকিয়ে আছে লাইটের দিকে। বৃষ্টিকে চেয়ার টেনে তার পাশে বসলো। মাহিম পাশে তাকিয়ে দেখলো যে সে লেডি মাফিয়া কুইন যে কিনা মেরেছে তার লোকেদের দিয়ে। নিজের পাশে তাকে দেখে ভয় পেয়ে গেল এবং একটু সরে গেল। দয়া করে আমাকে মারবেন না, আমি কোনো অন্যায় করি নাই। আমি তো আজকে ভার্সিটিতে প্রথম এসেছি, তাহলে আপনার বান্ধবীকে কিভাবে আমি টিচ করব? এত হাইপার হতে হবে না, এক এক করে বলো। তাছাড়া আমি তোমাকে মারতে আসিনি, আমি তো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। আর তখন তোমাকে মেরেছিলাম এই জন্য যে তখন আমার মাথা খুব গরম ছিল, কারণ আমার বান্ধবীকে কোনো এক ছেলে টিস করেছে। এটা আমি মেনে নিতে পারিনি। তাছাড়া আমার এলাকায় যে এমন খারাপ কাজ করবে আমি সেটা সইতে পারি না, তাই মেরেছিলাম। কিন্তু পরে বুঝলাম যে সেটা তুমি নও। মাহিম বৃষ্টির দিকে তাকালো, ভালো করে নজর দিল যে তার চোখ দুটো খুব সুন্দর। যে চোখের দিকে তাকিয়ে বুঝলো বৃষ্টি এত সময় তার সাথে কথা বলে ভালোভাবে খেয়াল করেনি এবং নামটাও সে জানে না। এবার সে ভালো করে ছেলেটির মুখের দিকে খেয়াল করলো। মুখে অনেকটা মায়ায় ভরা, দেখতে একদম বোকাশোকা, চুলগুলো বড় বড়। তোমার নাম কি আর তুমি থাকো কোথায় আমাকে বলো, আমি তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। আমার নাম মাহিম,
আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সাইটে একটি গলিতে থাকি। তাছাড়া সেটা দরকার হবে না। আপনি বাসায় চলে যান, আমি সকাল হলেই এখান থেকে চলে যাব। মাহিমের মুখে এমন কথা শুনে বৃষ্টির চোখ গরম করে তাকালো। এটা দেখে মাহিম ভয় পেয়ে গেল এবং চুপ করে রইল। কিছু সময় পর বলল, ঠিক আছে, আপনি আমাকে রেখে আসতে পারেন। মাহিমের এমন ভীতকর চেহারা দেখে বৃষ্টি মুচকি হাসলো। রাত 9টা। বৃষ্টি মাহিমকে ধরে নিজের গাড়িতে বসলো এবং নিজে বসে গাড়ি চালিয়ে রওনা দিল মাহিমের বলা ঠিকানায়। মাহিম ভয়ে তার সাথে কথা বলছে না। বৃষ্টি মাঝে মাঝে মাহিমের দিকে আর চোখে তাকাচ্ছে, কিন্তু কিছু বলছে না। তুমি কি করো? তেমন কিছু করি না, আমি কিছুদিন হলো এখানে এসেছি। হঠাৎ বৃষ্টি গাড়ি ব্রেক করলো। বৃষ্টির সামনে তাকিয়ে আছে সেটা দেখে মাহিমও সামনে তাকিয়ে দেখলো যে গাড়ির সামনে গুন্ডা টাইপের অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে এবং তাদের হাতে বড় বড় ছুরি ও রামদা। বৃষ্টি বুঝে গেল যে তাকে মারার জন্য হয়তো লোকগুলো এসেছে। মাহিমকে গাড়িতে বসতে বলে সে নিচে নেমে গেল এবং হাঁটতে হাঁটতে সেই লোকগুলোর সামনে চলে আসলো। কে তোরা? আর আমার পদ আটকেছিস কেন? তোরা কি আমাকে চিনিস না? আমি কে? আমার সামনে আসার মানে স্বয়ং যমদূতকে দেখা। তুই কিসের বড়াই করছিস? তুই যতই বড় লেডি মাফিয়া কুইন হোস না কেন, আজ তোকে তোর সাথে কোনো লোক নেই। আজ তুই একলা, আমার এতজন লোক আজকে তোকে মেরে টুকরো টুকরো করে ফেলবো। বাঘিনী যেখানেই যাক না কেন, সে তার নিজের হিংস্রতা ভুলে যায় না। তোরা আমাকে মারতে এসে ভুল করেছিস, কেউ বেঁচে ফিরবি না। তার আগে আমি তোদের মুখ থেকে শুনতে চাই যে কে আমাকে মারার জন্য তোদের পাঠিয়েছে। সেটা তোকে বলতে বাধ্য নই। আজ আমাদের সামনে লেডি মাফিয়া মাফ চাইবে, কতরাবে, তবুও আমরা ছাড়বো না। গুন্ডাদের কথা শুনে বৃষ্টি মুচকি হাসলো এবং নিজের 2 আঙ্গুল উঁচু করে তাদের ইশারা করলো তাকে মারতে আসার জন্য। বৃষ্টির ইশারা পাওয়া মাত্রই তাকে মারতে আসলে বৃষ্টি খুব সুন্দরভাবে তাদের সাথে মারপিট করতে লাগলো। তাদের হাতে ছুরি এবং বৃষ্টির হাতে কিছুই নেই, তাই তাদের সাথে লড়তে বৃষ্টির একটু বেগ পেতে হচ্ছে। মাহিম গাড়ির ভিতর থেকে সব দেখতে লাগলো। মাহিম দেখতে লাগলো যে বৃষ্টি কি সুন্দর করে ফাইট করছে। একজন মেয়ে হয়ে কিভাবে যে এতগুলো গুন্ডাদের সাথে পারে সেটা সে বুঝতে পারছে না। লেডি মাফিয়া কুইন, সত্যি সে একটা মেয়ে কিভাবে একলাই এতগুলো লোকের সাথে ফাইট করছে? সালার বা কেজিএফ 1, 2, 3 সব মুভিকে হার মানাবে তার ফাইটকে। মাহিম মনে মনে কথাগুলো বলতে লাগলো এবং ফাইটের দৃশ্য দেখতে লাগলো। এমন সময় দেখলো যে একের শরীরে আঘাত বৃষ্টির হাতে লেগেছে। সাথে সাথে বৃষ্টির হাত ধরে বসে পড়লো, কিন্তু তেমন একটা প্রতিক্রিয়া হলো না তার। আবার তাদের সাথে ফাইট করতে লাগলো। মাহিম এবার বিরক্ত হয়ে গাড়ি থেকে নামলো এবং হাঁটতে হাঁটতে তাদের কাছে এগিয়ে যেতে লাগলো। মাহিম ওর কাছে যাচ্ছে দেখে নিশ্চিত হলো, কিন্তু তবুও মাহিম শুনলো না। তুমি এখানে কেন আসছো? এরা অনেক ডেঞ্জারাস। তুমি এখান থেকে চলে যাও, গিয়ে গাড়িতে বসো। বৃষ্টির এমন কথা শুনে সবাই পাশে তাকিয়ে দেখলো যে একটি ছেলে এসে দাঁড়িয়েছে। এখানে যে লিডার টাইপের ছেলে, সে হঠাৎ করে কোনো কথা ছাড়াই চিৎকার করে পালাতে বলল। বসের এমন কথা শুনে তার লোকগুলো সবাই সেখান থেকে চলে গেল। এমন ঘটনা বৃষ্টি এবং মাহিম কিছুই বুঝতে পারল না। এরা সবাই এভাবে পালিয়ে গেল কেন? আমিও তো বুঝতে পারছি না কেন পালিয়ে গেল। আচ্ছা, তোমাকে বাইরে আসতে কে বলেছে শুনি? ভাবলাম আপনাকে সাহায্য করব, এই জন্য। থাক, আর কিছু বলতে হবে না। এখন তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আপনার হাত থেকে তো রক্ত পড়ছে, চলুন হসপিটালে গিয়ে আগে ওইটা ব্যান্ডেজ করে নিয়ে আসি। এমন রক্ত কত পড়েছে? কিচ্ছু হয়নি, আজও হবে না। এখন তাড়াতাড়ি গাড়িতে বসো। বৃষ্টির কথা শুনে মাহিম আর কিছু বলল না, গাড়িতে উঠে বসলো। বৃষ্টি গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো। তারপর মাহিম আর নিয়াম কাজ থেকে এসেছে অনেক সময় হলো, কিন্তু তারা এসে দেখে ঘরে তালা মারা। মাহিমের কাছে ফোনও নেই যে তারা তাকে ফোন করবে। অনেক সময় অপেক্ষা করে আসর পেরিয়ে মাগরিব পেরিয়ে ঈশা হয়ে যায়, তবুও মাহিমের আসার নাম নেই। তারা দুজনেই বুঝতে পারছে না যে কোথায় গেছে। অনেক জায়গায় খুঁজলো কিন্তু পেল না।
মাহিম কোথায় যেতে পারে? সে আবার রুমের ভিতরে থেকে সব কিছু নিয়ে তালা মেরে চলে যায়নি তো? আমিও তো সেটাই বুঝতে পারছি না, কিন্তু তাকে তো দেখে মনে হয়েছিল সে অনেক ভালো। কোনো কিছু না জেনে এমন কমেন্ট করা উচিত নয়। নাকি তোর কোনো বিপদ হলো? সেদিনের মতো এই অচেনা শহরে তার তো কোনো কেউ নেই, আর না কিছু জানে, না জানি কার খপ্পরে পড়েছে। দুজন বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল এবং মাহিমের জন্য অপেক্ষা করতে লাগলো। এমন সময় সেখানে একটি মাইক্রো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে বৃষ্টি নামলো। তাকে দেখে তারা দুজন তো ভয় পেয়ে গেল। বৃষ্টি গাড়ি থেকে নেমে তাদের কাছে না এসে পাশের দরজা খুলে দিল এবং সেখান থেকে মাহিম নামলো। মাহিমকে বৃষ্টির গাড়িতে দেখে তো তারা দুজন বুঝতে পারলো না যে মাহিম কেন লেডি মাফিয়া কুইন বৃষ্টির গাড়িতে। মাহিম গাড়ি থেকে নেমে মারুফ আর নিয়ামের কাছে আসলো। মাহিমকে ভালো করে দেখে বুঝলো যে মাহিমের আজকেও কিছু হয়েছিল। তারা আন্দাজ করে ফেল যে কি ঘটেছিল আজকে। সরি ব্রো, একটু লেট হয়ে গেল, আর একটু সমস্যা হয়েছিল তো। ঠিক আছে, আর বলতে হবে না। তোমরা দুজন মাহিমের কি হও? নিশ্চয়ই বন্ধু। জি ম্যাম, আমরা দুইজন মাহিমের বন্ধু। ও যে ফিরতে এতটা লেট করেছে, তোমরা খোঁজ নিলে না কেন? কেমন বন্ধু তোমরা? আসলে ওদের কোনো দোষ নেই, আমার তো নিজের ফোন নেই, তাই খোঁজ নিতে পারিনি। তাছাড়া ওরা দুজন কাজে গিয়েছিল, হয়তো এইমাত্র এসেছে। আচ্ছা ঠিক আছে, এই ওষুধগুলো রাখো, রাতে খাওয়া দাওয়া করে খেয়ে নিও। আর হ্যাঁ, তোমাদের বলছি সবসময় মাহিমের যত্ন নিবে। যদি একটুও গাফিলতি দেখেছি না, তাহলে তোমাদের দুজনকে কি করব তোমরা দুজন নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, বুঝতে পেরেছি ম্যাম আমরা। এরপর মারুফের থেকে তার ফোন নাম্বার নিয়ে চলে গেল। বৃষ্টি তাদের সাথে কিছু সময় কথা বলে চলে গেল। বৃষ্টি চলে যাওয়ার সাথে সাথেই তারা মাহিমকে জিজ্ঞেস করতে লাগলো যে কিভাবে এমন আঘাত লাগলো এবং মাফিয়া কুইনের সাথে তার কি কাজ। তারা তিনজন বাড়ির ভিতরে চলে আসলো। মাহিম বিছানার উপর বসলো। তারা দুজন ফ্রেশ হয়ে এসে মাহিমের সাথে সবকিছু শুনতে লাগলো। মাহিম এক এক করে সবকিছু বলতে লাগলো তাদের দুজনকে। ওরে আল্লাহ, তুই কোন কপাল নিয়ে যে ঢাকা শহরে এসেছিস বুঝতে পারছি না। একের পর এক তোর ক্ষতি হতেই থাকছে, তা আবার মাফিয়া কুইন বৃষ্টির হাতে। এর আগের দিনও যে তোকে তুলে নিয়ে গিয়েছিল তারা হলো এই মেয়েটির লোক, আর যে মেয়েটির কণ্ঠ শুনেছিলি সেটা হচ্ছে মাফিয়া কুইন বৃষ্টি। ও আচ্ছা, আমাকে তো 2 দিন মেরেছে, তাও ভুল করে। কিন্তু আমি দেখলাম যে তিনি অনেক ভালো। আমাকে মেরে যখন বুঝতে পারলো যে ভুল করে মেরেছে, তাই সে আমাকে নিজেই হসপিটালে নিয়ে গিয়ে রেখেছিল এবং নিজে থেকেই সব চিকিৎসা করিয়েছে, আবার বাসায় রেখে গিয়েছে। হ্যাঁ, কি বলিস? তাই নাকি? যে লেডি মাফিয়া কুইন কখনো কারো দয়া মায়া দেখায় না, আর সেখানে তোকে হসপিটালে নিয়ে গেছে এবং নিজের থেকে চিকিৎসা করিয়েছে? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? তুই বুঝবি না, তুই তো তাকে কখনো ভয়ানক রূপে দেখিসনি, তাই এমন কথা বলছিস। মারুফের মুখে এমন কথা শুনে মাহিম আসার সময় তার ঘটনাগুলো মনে করতে লাগলো যে বৃষ্টি কিভাবে ফাইট করছিল। মারুফ আর নিয়াম অনেক কথা বলছিল, কিন্তু মাহিম কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছিল। এটা দেখে তারা দুজন অবাক হয়ে গেল যে তারা বকবক করে যাচ্ছে আর মাহিম অন্য কোনো কিছু নিয়ে চিন্তায় ব্যস্ত। কিরে, কেমন চিন্তা করছিস যে আমাদের কথাও শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, তোরা যা যা বলছিস সবই শুনতে পেরেছি। এখন তোরা খাওয়া দাওয়া করে রেস্ট নে, এমনিতেই সারাদিন কাজ করেছিস। আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিলে তোর মাফিয়া কুইন কি আমাদের শান্তিতে রাখবে? দেখতে তো পেলি যাওয়ার আগে কেমন থ্রেট দিয়ে গেল। আরে ওটা কোনো ব্যাপার না, উনি যা বলেছে তাই কি করতে হবে নাকি? তোরা আমার বন্ধু। তিন বন্ধু খাওয়া দাওয়া করে একটু গল্প করতে লাগলো। এমন সময় মারুফের ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসলো। আননোন নাম্বার দেখে মারুফ ফোন রিসিভ করলো না, কিন্তু পরে আবার কল আসলো। আরে কে ফোন করছে দেখ, কেটে দিচ্ছিস কেন? আননোন নাম্বার থেকে ফোন এসেছে, কে না কে ফোন করেছে ঠিক নেই, এই জন্য আমি ফোন কেটে দিয়েছি। সে যেই হোক না কেন, ফোন ধরে দেখ তোকে কে ফোন দিয়েছে। মাহিমের কথা শুনে মারুফ ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করে কানে দেওয়ার সাথে সাথেই ফোন কান থেকে নামিয়ে নাম্বারের দিকে নজর দিল। মারুফের মুখে কোনো কথা নেই, সে শুধু শুনে যাচ্ছে। অপর পাশ থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। কিরে, কে ফোন দিয়েছে? কথা বলছিস না কেন? এমন চুপ করে আছিস?
নিয়মের কথা শুনে মারুফ কিছু বলল না, কিন্তু ফোনটি মাহিমের দিকে এগিয়ে দিল। মাহিম মারুফের দিকে প্রশ্নবোধক কথার মতন মুখ চেয়ে থাকলো। মারুফ জোর করে মাহিমের হাতে ফোন দিয়ে দিল এবং কথা বলতে বলল। মাহিম ফোন কানে নিয়ে কিছু অকট্য বাক্য শুনতে পেল। ফোন ধরিস না কেন? কতবার তোকে ফোন দিচ্ছি, তোর কি জানের মায়া নেই যে এই বৃষ্টির ফোন কেটে দিস তুই? হ্যালো। মাহিমের হ্যালো শুনে অপর পাশে বৃষ্টির মুখের কথা বন্ধ হয়ে গেল। নিজেকে কিছু সময় চুপ রেখে নিজেকে শান্ত করে নিল। এরপর আবার বলতে লাগলো মাহিমের সাথে। মাহিমের শরীর কেমন আছে এবং কি করছে, খাওয়া দাওয়া করেছে কিনা, ওষুধ খেয়েছে কিনা, এসব কথা বলতে লাগলো। মাহিম শুধু হ্যাঁ বলে উত্তর দিতে লাগলো। অনেক সময় কথা বলে বৃষ্টি ফোন রেখে দিল। মাহিম মারুফের দিকে ফোন এগিয়ে দিল। এত সময় তারা দুজন মাহিমের কথা বলা দেখতেছিল। বসে বসে কথা বলা শেষ হলে তারা দুজন মাহিমকে বলতে লাগলো, আমার বন্ধু দেখছি একদিন লেডি মাফিয়া কুইনকে পঠিয়ে নিয়েছে। তোরা আবল তাবল কথা রাখ। সে কোথায় আর আমি কোথায়? সে একজন মাফিয়া কুইন আর আমি সাধারণ একজন মানুষ। তাছাড়া এটা মাত্র ফর্মালিটি ছিল, কারণ সে আমাকে ভুল করে মেরেছে, এই জন্য। তাছাড়া তেমন কিছুই নয়। এখন বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। মাহিম তাদের সাথে আর কথা বাড়ল না। যদি কথা বাড়ে তাহলে তো তারা তাকে নিয়ে মজা করবে, এই জন্য ল্যাপ মুড়িতে ঘুমিয়ে পড়ল। কে হতে পারে যে আমাকে মারতে পারে? কার এত বড় সাহস যে আমার এলাকায় এসে আমাকে মারার চেষ্টা করবে? এই লেডি মাফিয়া কুইনকে মারার চেষ্টা? এ কে? আমাকে খুঁজে বের করতেই হবে। বৃষ্টির কথাগুলো বলে নিজের ফোন বের করে কাউকে কল দিল। তার সাথে কিছু সময় কথা বলে ফোন রেখে দিল। তারপর দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেছে। এর মাঝে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, সম্পূর্ণভাবে সুস্থ। মাঝে মাঝে বৃষ্টি ফোন দিয়ে মাহিমের সাথে কথা বলতো। মাহিম, অনেকদিন তো হলো, তোর সুস্থতা এখনো সুস্থ হয়েছে? এখন আমাদের সাথে তোকে কাজে যেতে হবে নাকি এখনো রেস্ট নেবে? মাফিয়া কুইনের ভয়ে তো আর আমরা তোকে এভাবে বসে খাওয়াতে পারি না, বল, কারণ আমাদের ইনকাম খুবই স্বল্প। আরে আমিও তো কাজ করতে যাব, তোরা তো কিছু বলিস না, তাই আর মনে নেই। সমস্যা নেই, আজ 3 বন্ধু একসাথে যাব। আমরা তোকে বলিনি এই জন্য যে মাফিয়া কুইন বৃষ্টি দৌড়ে আমাদের মেরে ফেলে এই ভয়ে। ধরবে কেন তোদের? মানে আমি নিজে ইনকাম করে নিজে খেতে চাই, এতে আবার অন্য কার কিসের যায় আসে? তবুও সে নিজে ফোন করে তোর সাথে কথা বলে। এখন আমরা যদি তোকে কাজ করে তাহলে আমাদের মেরে ফেলতে পারে। তুই তো জানিস না যে মাফিয়া কুইন কতটা ভয়ানক। যা হবে আমি সামলে নিব। এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চল যায়। আচ্ছা ঠিক আছে। তোদের আমি কতবার সময় দেব বল? কে আমার উপর আক্রমণ করেছে তোরা তাকে খুঁজে বের করতে পারিসনি। এখনো তোরা দিনকে দিন অপদার্থ হয়ে যাচ্ছিস। এই মাফিয়া কুইনের দলে কাজ করে তোর এতটা অপদার্থ হয়ে যাচ্ছিস কেন বুঝতে পারছি না। তোদের কি সবাইকে আমি ছাঁটাই করে দেব? বৃষ্টি তো উপরের কথাগুলো রেগে পড়ল। কিছুদিন আগে রাতের বেলা বৃষ্টি যখন একলা আসছিল তখন তাকে কে যেন মারতে লোক পাঠিয়েছিল, কিন্তু সেটা এখনো খুঁজে বের করতে পারেনি তার লোকগুলো। এই জন্য বৃষ্টি অনেকটাই রেগে আছে। এই সামান্য বিষয় নিয়ে তুই এতটা রেগে যাচ্ছিস কেন? হয়তো সেই লোক কোথাও আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। আয়েশা, তুই কি পাগল হয়ে গেছিস? তুই এটাই সামান্য বিষয় বলছিস? কিভাবে? কেউ একজন আমাকে মারতে চেয়েছে, এই মাফিয়া কুইনকে মারতে চেয়েছে, আর তুই কিনা সেটা আগে সামান্য বিষয় বলছিস? সত্যি তুই পাগল হয়ে গেছিস। বৃষ্টির কথা শুনে আয়েশা চুপ হয়ে গেল এবং মাথা নিচু করে রইল। বৃষ্টি নিজের রাগটাকে যথাসম্ভব কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ছোটবেলা থেকে বৃষ্টি রেগে গেলে সহজে নিজেকে কন্ট্রোল করতে পারে না। দরকার হলে আরো লোক লাগা, তবুও আমি জানতে চাই কে আমাকে মারতে চায়, আর এত বড় সাহস যে আমার এলাকায় এসে আমাকেই মারতে চায়। আচ্ছা ঠিক আছে, আমি আরো বেশি লোক লাগাচ্ছি, তবুও তুই এত হাইপার হোস না। তাছাড়া আমার মনে হচ্ছে যে তোকে হানি বা রোলের গ্যাং সদস্যরা তোকে মারতে চাইছে। তুই তো তাদেরকে অনেক বাধা দিয়েছিস কাজে। রোলেক্স গ্যাং হানি এই গ্যাং চালাই কে? তাকে যদি আমি একবার খুঁজে পাই গুলি করে খুন করে ফেলবো। এতটা গুলি করব যে
পুরো দেহ ছাঁদড়া হয়ে যাবে। এখন তো রাগ কমা, আগে তাকে তো খুঁজে বের কর, তারপর না হয় তাকে খুন করিস। এখন এত লাফালাফি করিস না। তুই যদি হয়ে থাকিস তাহলে ওনারা কম নয়। আকিব, তুই আমার বন্ধু নাকি শত্রু বলতো? তুই কোথায় আমার হয়ে কথা বলবি, তা না সেখানে তুই অন্য দলের হয়ে কথা বলছিস। সরি বান্ধবী, তোকে আমি সচেতন করে দিলাম। আমাকে সচেতন করতে হবে না, দরকার হলে আমি ওই 2 গ্যাংয়ের লিডারকে খুন করে ফেলবো। শুধু একবার খুঁজে পাই পেছন থেকে আমাকে আঘাত করা, এর ফল খুব তাড়াতাড়ি পাবে তারা। বৃষ্টি খুব রেগে নিজের লোকেদের সাথে কথা বলছিল, কিন্তু এদের মাঝে একজন এসব দেখছে মুচকি হাসতে লাগলো, সেটা সবার আড়ালে। রোলেক্স গ্যাংয়ের লিডার আর্কের সামনে দাঁড়িয়ে আছে এক ছেলে, যার নাম নিমাই। মাথা নিচু করে হাঁটু গেড়ে বসে আছে, কারণ লিডারের সামনে যেই মাথা উঁচু করে কথা বলুক না কেন, তার ধর থেকে মাথা আলাদা হয়ে যায়। লিডার আর কি, তোকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তুই এখন পর্যন্ত মাফিয়া কুইনকে ধরতে পারিসনি। তোকে আর কয়টা সুযোগ দিলে তুই মাফিয়া কুইনকে ধরতে পারবি? তোর মতন অপদার্থ পুষে আমার কি কোনো লাভ আছে? তার থেকে তোর মরে যাওয়া ভালো। এটা বলে আরকে নিমাইয়ের দিকে বন্দুক তাক করলো। এটা দেখে তো নিমাই ভয়ে কাঁপতে লাগলো এবং হাত জোর করে আরকের কাছে ক্ষমা চাইতে লাগলো। লিডার, দয়া করে আমাকে মাফ করে দেন, আমাকে আরেকটি সুযোগ দিন। আমি কোনো না কোনো ভাবে এই মাফিয়া কুইনকে মেরে ফেলবো। তোকে আমি যত সুযোগ দিয়েছি তুই ততই সুযোগের বেখেয়ালি করেছিস, আর এর জন্য তুই লেডি মাফিয়াকে মারতে পারিসনি। তোকে মেরে আমি আরো একজনকে সুযোগ দিতে চাই। আমাকে দয়া করে আরেকটি সুযোগ দিন, দরকার হলে আমার সাথে আরো একজনকে সেট করে দিন, তবু আমাকে এবারের মতো ছেড়ে দিন। আরকে নিমাইয়ের কথা শুনে কিছুটা ভাবলো, এরপর নিমাইকে এখান থেকে চলে যেতে বলল। নিমাই নিজের জান বাঁচাতে পেরেছে, তাই ওখান থেকে দ্রুত সরে গেল, কারণ সে জানে আরকে একবার রেগে গেলে কতটা ভয়ানক হয়ে যায়। নিমাই চলে গেলে আরকে নিজের ফোন বের করে একটি কন্ট্যাক্ট নাম্বারে ডায়াল করলো। কিছু সময় পর সেই কন্ট্যাক্ট নম্বর রিসিভ করলে আরকে বলতে লাগলো, আমি তোকে একটা ছবি পাঠিয়ে দিয়েছি, তাকে যেভাবেই হোক খুন করে তার লাশটা আমার সামনে নিয়ে আসতে হবে। অপর পাশ থেকে কি বলা হলো সেটা শোনা গেল না, কিন্তু আরকে আবার বলল, হ্যাঁ, আমি তাকে নিজের সামনে দেখতে চাই, তবুও সেটা লাশ, কারণ তার জন্য আমি নিজের কাজগুলো শান্তি মতন করতে পারছি না, আর না ডিলগুলো করতে পারছি। হ্যাঁ, তুই যে টাকা চাস আমি তাই দিব, এটা নিয়ে চিন্তা করতে হবে না। দরকার হলে তোকে আমি টাকা দিয়ে ভরিয়ে দিব, এত টাকা দেব যে সেটা তুই সারা জীবনও শেষ করতে পারবি না, টাকা দিয়ে আমি মুড়িয়ে দিব। অপর পাশ থেকে কি বলা গেল সেটা আমরা আর কেউ শুনতে পেলাম না, কিন্তু আর্কের মুখে হাসি দেখে বোঝা গেল যে অপর পাশের ব্যক্তিটা কন্টাক্ট নিতে রাজি হয়ে গেছে। তারপর, মালিক, আমি যে বন্ধুর কথা বলেছিলাম এটাই আমার সেই বন্ধু, আপনি যদি তাকে একটি কাজ দিয়ে দেন তাহলে খুবই ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তোমরা নিজেদের কাজে যাও, আমি তার সাথে কথা বলছি। মারুফ আর নিয়াম নিজেদের কাজে চলে গেল। মাহিম সেই মালিকের সামনে দাঁড়িয়ে রইল। তোমার নাম মাহিম, এখানে কাজের জন্য এসেছো, তাহলে তুমি কি নিজের কাজগুলো ঠিক মতন করতে পারবে? যদি সেটা না করো তাহলে আমি কিন্তু তোমাকে 2 থেকে 1 দিনেই বের করে দেব। আমার ঢাকা শহরে নিজের বলতে কেউ নেই, আর কোনো কাজও নেই আমার কাছে। আর আপনি যদি কোনো কাজ দেন আমি তাহলে খুব যত্ন সহকারে সেই কাজটি করব। আপনি শুধু আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন। ঠিক আছে, তোমাকে সুযোগ দিলাম, তুমি আজ থেকে পানির দেওয়া ওয়েটারের সব কাজ করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, এখন তুমি কাজে যাও, কোনো সমস্যা হলে খুব তাড়াতাড়ি আমাকে জানাবে। মাহিম বসের সাথে কথা বলে এই রেস্টুরেন্টের নিচে চলে আসলো এবং সব কাজ বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। মাহিম কিছু সময়ের মাঝে সব কিছু বুঝে গেল। তারপর, বৃষ্টি, অনেক তো কাজ হলো, এখন রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি, আমার না অনেক ক্ষুধা লেগেছে। সুমাইয়ের কথা শুনে তার দিকে তাকালো, তারপর কিছু সময় ভেবে বলল, ঠিক আছে, যাওয়া যাক। আসলে বৃষ্টি এবং তার বন্ধুরা একটি কাজের জন্য এখানে এসেছিল, যেটা তাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে কিছু লোক এসে একটি মেয়েকে ডিস্টার্ব করছিল, এই জন্য সেখানকার লোক বৃষ্টিকে কল করে এবং বৃষ্টি সেখানে এসে সব কিছু সমাধান করে এবং সে ছেলেটিকে কঠিন শিক্ষা দেয়।
বৃষ্টি এবং তার দলের সবাই মিলে পাশের রেস্টুরেন্টে চলে আসলো। বৃষ্টি আর তার সঙ্গীদের আসতে দেখে ওয়েটার এগিয়ে আসলো এবং ওয়েটার আর কেউ না, সে হলো মাহিম। আপনাদের জন্য কি কি অর্ডার লাগবে ম্যাম? আমাদের সবার জন্য 1 প্লেট করে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসো এবং সাথে ঠান্ডা পানি। কথাটি বলে বৃষ্টি যে ওয়েটারের দিকে তাকালো তখনই সে অবাক হয়ে গেল, কারণ ওয়েটার আর কেউ নয়, সে হলো মাহিম। তাকে এখানে দেখে তো খুবই অবাক হয়ে গেল। তুমি এখানে কবে থেকে কাজ করো? আমাকে তো আগে বলনি। তাছাড়া তুমি তো অসুস্থ ছিলে, তাই না? তাহলে এখানে কাজ করতে কেন এসেছো? কতদিন বসে খাবো বলেন তো? আমরা হলাম গরিব ঘরের ছেলে, আমরা যদি বসে থাকি তাহলে তো আর জীবন চলবে না, তাই কাজ করতে চলে আসলাম। আর আমি আজকে কাজে লেগেছি। তোমার সেই বন্ধুরা কোথায় যারা তোমার সাথে ছিল? তারাও এখানে আছে, ওই যে অন্য সাইডে কাজ করছে। তাদের তাড়াতাড়ি এখানে ডাকো, খুব তাড়াতাড়ি। বৃষ্টির কথা শুনে মাহিম তার 2 বন্ধুকে ডাকলো সেখানে। রেস্টুরেন্টে যে মাফিয়া কুইন এসেছে সেটা শোনার সাথে সাথে ম্যানেজার চলে আসলো। ম্যাম, আপনারা আমাকে যদি জানিয়ে আসতেন তাহলে আপনাদের জন্য আমি ভিআইপি রুমের ব্যবস্থা করতাম, কিন্তু সমস্যা নেই, এখনও আপনাদের জন্য ভিআইপি রুমের ব্যবস্থা আছে, তাড়াতাড়ি আমার সাথে আসুন। সেটা দরকার হবে না, আপনি এখন যেতে পারেন। এই ওয়েটারের সাথে আমার কিছু কথা আছে। ম্যাম, সে কি কোনো ভুল করেছে? সে আজকের প্রথম দিন কাজে লেগেছে, সে যদি কোনো ভুল করে থাকে তাহলে আমি এখন তাকে মেরে বের করে দিচ্ছি, তবুও আপনি তাকে কিছু বলবেন না। তোকে এত কথা বলতে আমি বলেছি? বৃষ্টির জোরে কথা বলা শুনে ম্যানেজার ভয় পেয়ে গেল এবং মাথা নিচু করে বলল, দুঃখিত ম্যাম, আমি ভুল করে ফেলেছি। এখন বলেন আমি আপনার জন্য কি সেবা দিতে পারি? তোকে কিছুই করতে হবে না, তুই এখান থেকে যা। আমার যার সাথে দরকার হবে সেই একলা এখানেই হাজির হবে, তোর কোনো প্রয়োজন হবে না। বৃষ্টির কথা শুনে ম্যানেজার সেখান থেকে চলে গেল। ম্যানেজার চলে যাওয়ার সাথে সাথেই সেখানে মাহিম ও তার 2 বন্ধু হাজির হলো। তোদের বলেছিলাম না যে ওকে সব সময় রেস্টে রাখিস? তোরা কেন ওকে কাজে নিয়ে এসেছিস? তোদের তো দেখি জানেরও ভয় নেই। বৃষ্টির ধমকের কথা শুনে মারুফ আর নিয়াম ভয় পেয়ে গেল এবং দুজন ভয়ে ভয়ে বলল, আমরা দুজন খুব অল্প টাকা ইনকাম করি, যেটা আমাদের দুজনেরই চলে না। তার উপর আবার মাহিনকে প্রায় 1 মাস ধরে বসিয়ে রেখেছি। এখন আপনি বলুন যে আমরা আর কতদিন তাকে এইভাবে বসে খাওয়াবো? তাছাড়া তোদের আমি যেটা বলেছিলাম সেটা তোরা কেন শুনিসনি? আমার কথা না শুনলে আমার প্রচন্ড মাথা বিগড়ে যায়। ম্যাম, আপনি কেন এত টেনশন করছেন? আপনি আমাকে মেরেছিলেন, আপনি আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন, এতে আপনার দায়িত্ব শেষ। দয়া করে আমার বন্ধুদের উপর আর রাগ করবেন না, তারা আমাকে অনেক সেবা করেছে। এমনি আমি চাই না নিজে বসে থেকে খেতে, আমিও চাই নিজে ইনকাম করতে। তাছাড়া আমি নিজের ইচ্ছায় এখানে কাজ করতে এসেছি। তোর থেকে এত কথা শুনতে চেয়েছি আমি? তুই আমার মুখের ওপর কথা বলিস? এই মাফিয়া কুইন বৃষ্টির মুখের ওপর তুই কথা বলিস? এত বড় স্পর্ধা তোর? বৃষ্টি মাহিমের কলার ধরে বলল। মাহিম যদিও ভয় পেল, তবুও মাহিম বৃষ্টির চোখের দিকে চেয়ে রইল। মাহিমকে এমন করে তাকাতে দেখে বৃষ্টি বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারল না, ছেড়ে দিল এবং অন্যদিকে ঘুরে তাকালো। তারপর নিজেকে শান্ত করলো এবং মাহিমের দিকে ঘুরে তাকালো। তোর টাকার দরকার তো তুই আমাকে ফোন করতিস। তোর সাথে এত কথা বলি, তুই কেন আমাকে ফোন করে জানাসনি? আমাকে কি আপনার কাছে ফকির মনে হয় যে আমি ফকিরের মতো আপনার কাছে চাইবো? মাহিমের মুখে এমন কথা শুনে বৃষ্টি সত্যি অনেক রাগ হলো, কিন্তু মাহিমের সামনে নিজেকে কন্ট্রোল রাখলো। বৃষ্টির এমন রাগ কন্ট্রোল করা দেখে তার সঙ্গীরা অনেক অবাক হয়ে গেল যে কিভাবে বৃষ্টি নিজেকে কন্ট্রোল করে রাখছে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ভিখারি মনে করেছিলাম, কিন্তু বৃষ্টি কিছু বলতে গিয়ে থেমে গেল। এরপর আবার সে বলল, আমি তোকে একটা কাজ দেব, সেটা করতে পারবি? না ম্যাম, আমি আমার বন্ধুদের সাথে কাজ করতে চাই। আমার অনেক উপকার করেছেন, আপনার দয়া আর দেখাতে হবে না। আমি কারো দয়ার পাত্র হতে চাই না। এবার বৃষ্টি নিজের রাগ কন্ট্রোল করতে পারল না, সাথে সাথেই নিজের বন্দুক বের করলো এবং মাহিমের কপালে ঠেকালো। আজ পর্যন্ত
কেউ এই মাফিয়া কুইনের মুখে মুখে কথা বলতে পারেনি, আর তুই 2 দিনের ছেলে কিনা আমার মুখে মুখে কথা বলছিস? তুই নির্দোষ, তোকে মেরে আমি ভুল বুঝতে পেরেছিলাম বলেই তোকে এতটা কেয়ার করেছি। তাই বলে এই না যে তুই আমার মুখে মুখে কথা বলবি। আমার মুখে কেউ কথা বললে আমি সেটা সহ্য করতে পারি না, তাকে আমি খুন করে ফেলি। তুই কোনো অপরাধ করিসনি, তাই আমি তোকে ছেড়ে দিয়েছি। কিন্তু হ্যাঁ, এটা মনে রাখ, আমি তোকে নিজের কাছ থেকে ছাড়ছি না। মাহিম এবং তার 2 বন্ধু মাথা নিচু করে রইল, কারণ মাহিমের কপালে বন্দুক ঠেকানো। বৃষ্টি এই ছেলেটার সাথে এমন করছে কেন বুঝতে পারছি না। মনে হচ্ছে তার জীবনে অধিকার ফল আছে। আয়েশা চুপি চুপি কথা শুনে আকিব বলল, আমিও সেটা বুঝতে পারছি না, মাহিমের সাথে বৃষ্টি এমন করছে কেন? এই ছেলেটাকে কি বৃষ্টি পছন্দ করে ফেললো নাকি? তোদের আজে বাজে কথা রাখ, বৃষ্টি কি করে সেটা দেখতে থাক। তোরা যে কথা বলছিস সেটা যদি বৃষ্টির কানে যায় তাহলে তোদের কি অবস্থা করে সেটা ভেবে রাখিস। তোরা 2 জন এখানেই কাজ করবি, আর আমি মাহিমকে সাথে নিয়ে যাচ্ছি। সে আজ থেকে আমার সাথেই থাকবে এবং আমার হয়েই কাজ করবে। আপনি হচ্ছেন মাফিয়া কুইন, কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই। আপনি সব সময় খুন খারাপি করতে থাকেন, আর আমার বন্ধুকে ছেড়ে আপনার সাথে যেতে দিতে পারবো না। তার কারণ হলো আপনার জীবন সব সময় ঝুঁকিতে থাকে, আর আমার বন্ধুকে আপনার সাথে যেতে দিয়ে তার জীবন ঝুঁকিতে ফেলতে চায় না। সেটা না হয় তোকে চিন্তা করতে হবে না। নিজের কাজের লোকেদেরকে কিভাবে সেফ রাখতে হয় সেটা মাফিয়া কুইন জানে। তোরা যদি আর কোনো কথা বলিস তাহলে তোদেরকে আমি মেরে বালি চাপা দিয়ে দিব। তারা 2 জন চুপ করে রইল। বৃষ্টি মাহিমের হাত ধরে সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল, কারণ যদি আরও কোনো কথা বলতো তাহলে তার 2 বন্ধুকে হয়তো হারানো লাগতো, আর সে সেটা চায় না, কারণ এই 2 বন্ধু ছাড়া বর্তমানে তার লাইফে আর কেউ নেই। মারুফ আর বাকিরা দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। বৃষ্টি চলে যাওয়ার সাথে সাথেই তার বন্ধুরাও সেখান থেকে চলে গেল। এরপর